আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো রয়েছেন। আজকে আমরা সাক্ষ্য আইন নিয়ে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার চেষ্টা করব। সাক্ষ্য আইন নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই। আমি চেষ্টা করছি আপনাদের সামনে ধারাবাহিকভাবে 3টি ক্লাসের মাধ্যমে সাক্ষ্য আইন উপস্থাপন করা, এবং তারই ধারাবাহিকতা আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় 1 থেকে 44 ধারা পর্যন্ত। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। শুরুতেই আমরা দেখতে পারবো সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিষয়াদি সম্পর্কে। এগুলো আপনারা একটু পড়ে নেবেন একটা লগে, কারণ এখান থেকে হয়তো বা 1 মার্কের এমসিকিউ পরীক্ষা আপনাদের জন্য পরীক্ষায় আসতে পারে। শুরুতেই যদি আমরা লক্ষ্য করি, দেখতে পারবো যে সাক্ষ্য আইন 1872 সালের একটি আইন। এই আইনটি 1 সেপ্টেম্বর 1872 সালে কার্যকর হয়। এরপরে যদি আমরা দেখি সাক্ষ্য আইনের জনক হচ্ছেন স্যার জেমস স্টিভেনসন। এতে অধ্যায় রয়েছে 11টি এবং ধারা রয়েছে 167টি। এবং এরপরে যদি দেখি আমরা এর ধরন কি ধরনের, এখান থেকে কিন্তু আপনাদের এমসিকিউ পরীক্ষা একটু প্রশ্ন এসেছিল সাক্ষ্য আইন কি ধরনের আইন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাক্ষ্য আইনের ধরন হচ্ছে এটি একটি পদ্ধতিগত আইন, অর্থাৎ প্রিজুডিশিয়াল অ্যাক্ট। অবশ্যই মনে রাখবো, আমরা এমসিকিউ পরীক্ষার জন্য আশা করি উত্তর করা আমাদের জন্য সহজ হবে। এরপরে যে জিনিসটা আপনারা শিখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে সাক্ষ্য আইনের খণ্ড। আমরা যদি সাক্ষ্য আইনটা লক্ষ্য করি, সেখানে আমরা দেখতে পারবো সাক্ষ্য আইনকে 3টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। যথা 1 নম্বরে আপনারা দেখতে পারবেন প্রথম খণ্ড, 2-এর দ্বিতীয় খণ্ড এবং 3-এ রয়েছে তৃতীয় খণ্ড। যেখানে আপনারা দেখতে পারবেন যে এই প্রথম খণ্ডে এই আইনটিকে 1 থেকে 55 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। দ্বিতীয় খণ্ডে আপনারা দেখবেন যে 56 থেকে 100 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, এবং তৃতীয় খণ্ড লক্ষ্য করলে আপনারা দেখবেন 101 থেকে 167 ধারা পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়েছে। এবং এই 3টি খণ্ডেই কিন্তু সাক্ষ্য আইনের বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। এবং আপনারা যদি খেয়াল করেন সাক্ষ্য আইনের বিষয়বস্তু সম্পর্কে, সেখানে আপনারা দেখতে পারবেন যে সাক্ষ্য আইনে বিষয়বস্তুতেও 3টি বিষয় বলা হয়েছে। একে আপনারা দেখতে পারবেন যে কি ধরনের বিষয় সাক্ষ্য আইনে প্রমাণ করতে হবে, অর্থাৎ কি প্রমাণ করতে হবে। তারপরে যদি আমরা দেখতে পাই যে সাক্ষ্য আইনে কোন ধরনের প্রমাণ গ্রহণযোগ্য, এবং সর্বশেষ এই বিষয়বস্তুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কোন পদ্ধতিতে প্রমাণ করতে হবে। এই বিষয়গুলো আমরা সাক্ষ্য আইন সম্পর্কে পড়লে বিস্তারিত শিখতে পারবো ইনশাল্লাহ। তো শুরুতেই আবারও বলছি যে অনেক সময় আপনাদের 2 মার্কের রিটেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইন বলতে কি বুঝো, সাক্ষ্য আইনের বিষয়বস্তুকে আলোচনা করুন, অথবা সাক্ষ্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। সেক্ষেত্রে আমাদের জানা থাকলে উত্তর করা সহজ হবে। এরপরে আমরা চলে যাব সাক্ষ্য আইনের প্রযোজ্যতা সম্পর্কে, যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় আমরা একটু দেখে নিই। যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয়, আমরা দেখতে পারবো সাক্ষ্য আইন প্রযোজ্য হয় দেওয়ানি আদালতে, ফৌজদারি আদালতে এবং সামরিক আদালতে। যেখানে আমরা দেখতে পারবো 1911 সালে কোর্ট মার্শাল আইন অনুযায়ী এই সাক্ষ্য আইনের কিন্তু প্রয়োগ রয়েছে। অর্থাৎ সাক্ষ্য আইনের প্রযোজ্যতা আমরা দেখতে পাচ্ছি এই 3 ধরনের আদালতে কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য হয়। এরপরে চলে যাব আমরা আমাদের ধারাভিত্তিক আলোচনা। শুরুতেই আমরা দেখব প্রথম খণ্ডে প্রথম অধ্যায়, এবং তার পূর্বে একটু বলে রাখি আমি কিন্তু আপনাদেরকে একটি ভিডিও ক্লাস শেয়ার করেছিলাম, যেখানে আমি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি সাক্ষ্য আইন কিভাবে পড়তে হবে। ওই বিষয়টি আপনারা অনুসরণ করতে পারেন, কারণ সাক্ষ্য আইন যেভাবে পড়ার পদ্ধতি আমি আপনাদের কাছে শেয়ার করেছি সেভাবে পড়লে আমাদের জন্য সাক্ষ্য আইন অনেকটাই সহজ হবে। কিন্তু আজকে যেহেতু আমরা সাক্ষ্য আইনের সম্পূর্ণ বিষয়টা রিভিশন করবো, সুতরাং আমরা প্রত্যেকটি বিষয় ধারাবাহিক ভাবে আলোচনা করবো। তো সাক্ষ্য আইনের প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে প্রারম্ভিক কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যেখানে আমরা দেখতে পারবো 1 থেকে 4 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবং সাক্ষ্য আইনের 1 ধারায় যদি দেখি আমরা এর পরিচিতি সম্পর্কে, অলরেডি এটা আমরা আলোচনা করেছি। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন, এটি 1872 সালের 1 নং আইন, এবং এটি 1 সেপ্টেম্বর 1872 থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়। এবং এক্ষেত্রে আরো দুটি জিনিস আমরা শিখেছি, সেখানে কি সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় এবং কোথায় প্রযোজ্য হবে না। একটু খেয়াল করি এই জায়গাটা থেকে, যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় যদি কখনো প্রশ্ন আসে হয়তো বা দেওয়া থাকবে কোন 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 আইন। আবার অনেক সময় কঠিন আকারে প্রশ্ন আসতে পারে যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় না। সুতরাং এই 3টি আইন আপনাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয়। তো আমরা দেখতে পাই যে সাক্ষ্য আইন মূলত 1952 সালের সেনাবাহিনী আইন,
অথবা 1953 সালের বিমান বাহিনী আইন, অথবা 1961 সালের নৌ শৃঙ্খলা আইন অনুসারে গঠিত সামরিক আদালত ব্যতীত সকল সামরিক আদালত এবং আদালতে বিচার কার্যে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ সাক্ষ্য আইন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই তিনটি আইন ব্যতীত সব ক্ষেত্রেই কিন্তু বিচারের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এর পরবর্তীতে আমরা দেখবো যে সাক্ষ্য আইন কোথায় প্রযোজ্য হয় না। সাক্ষ্য আইন সাধারণত আদালত কিংবা অফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিট বা সালিসি কার্যক্রমের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না। এই বিষয়গুলো আপনারা পড়বেন, বিশেষ করে এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংক্ষিপ্ত আকারে 2 মার্কের প্রশ্ন হয়তো বা লিখিত আকারেও আপনাদের কাছে আসতে পারে। দুই ধারা যদি আমরা লক্ষ্য করি, দেখতে পারবো যে দুই ধারা ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে, এবং 3 ধারায় লক্ষ্য করলে আমরা মূল আইনে দেখতে পাই সেখানে বলা হয়েছে যে কিছু সংজ্ঞা আলোচনা করা হয়েছে, এবং যা মূল বইয়ে উপস্থাপন করা হয়েছে যে প্রসঙ্গক্রমে ভিন্নতর অভিপ্রায় প্রকাশ না পাইলে এই আইনে নিম্নলিখিত শব্দ ওই ব্যক্তিগুলো যে সকল অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই আইনে কিছু শব্দ ব্যাখ্যা করা হয়েছে আমরা যেগুলো সংজ্ঞা আকারে পরীক্ষা পেতে পারি। তো সেখানে একটু এই বিষয়গুলো আমরা একটু শিখে নেবো, এবং শুরুতেই যদি আমরা দেখি আদালত সম্পর্কে, এবং আপনাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যখনই কোন আইন পড়বেন সেই আইনের সংজ্ঞাগুলো গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ সংজ্ঞা যখন আপনারা গুরুত্ব দিয়ে পড়বেন সেক্ষেত্রে আপনারা আইনের বাকি বিষয়গুলোর ব্যাখ্যা খুব সহজভাবেই কিন্তু রপ্ত করতে পারবেন। এবং এখানে আরো একটি জিনিস আপনাদের বলে রাখি যে আপনারা যে আইনই পড়েন সেই আইনের নাম যে ইতি দিয়ে শুরু হয়েছে সেই সংজ্ঞাটা সর্বক্ষেত্রেই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের এই আইনটির নাম হচ্ছে সাক্ষ্য আইন, সুতরাং সাক্ষ্যের সংজ্ঞাটাকে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এর পাশাপাশি তো সবগুলো বিষয় অবশ্যই আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ সংজ্ঞা থেকে আমাদের প্রশ্ন আসে যে সংজ্ঞা কি, কি কি সংজ্ঞা যেগুলো রয়েছে সেগুলো থেকে আসতে পারে। পাশাপাশি টিকা আকারেও কিন্তু এই সংজ্ঞাগুলো আসার সম্ভাবনা রয়েছে। তো শুরুতেই আমরা একটু দেখবো যে সাক্ষ্য আইনের সংজ্ঞা, যেখানে আমরা দেখতে পাই আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে, আদালত বা কোর্ট। আপনারা আদালতের সংজ্ঞা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে 3 ধরনের ব্যক্তিকে বোঝানো হয়েছে আদালত মানে, অর্থাৎ আমরা দেখতে পাই সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সালিস ব্যতীত সাক্ষ্য গ্রহণের জন্য আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তিকে বলা হচ্ছে আদালত। যদি কখনো প্রশ্ন আসে যে আদালতের অন্তর্ভুক্ত কারা, তাহলে হচ্ছে আদালতের অন্তর্ভুক্ত হচ্ছে সকল জজ, ম্যাজিস্ট্রেট এবং সালিস ব্যতীত সাক্ষ্য গ্রহণে আইনত ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি। এই প্রশ্নটি যদি কঠিন আকারে আপনাদের আসে সেক্ষেত্রে এটি প্রশ্ন হতে পারে যে আদালতের অন্তর্ভুক্ত নয় কোনটি। সুতরাং আদালতের অন্তর্ভুক্ত এই 3টি বিষয় অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। এরপরে চলে যাব আমরা পরবর্তী সংজ্ঞায়, যেখানে আমরা দেখতে পারবো আলোচনা করা হয়েছে ঘটনা বা বিষয় সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্যাক্ট। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে এটি পড়ার চেষ্টা করবেন। এখানে আমরা দেখতে পারবো বলা হয়েছে যে ইন্দ্রিয় গ্রাহ্য প্রত্যেকটি জিনিসকে এক একটি বিষয় বা ঘটনা হিসেবে বিবেচিত করা হয়। অর্থাৎ আমরা চোখ দিয়ে যা দেখবো সেটি একটি বিষয়, আমরা কানে যা শুনবো এটিও একটি বিষয়, আমরা জিহ্বা দিয়ে যা খাবো বা স্বাদ গ্রহণ করবো সেটিও একটি বিষয়, আমরা নাক দিয়ে যে সকল ঘ্রাণ নেবো সেটিও একটি বিষয়, এবং আমাদের ত্বক দিয়ে আমরা যা স্পর্শ করি সেগুলোকেই কিন্তু আইনের ভাষায় বিষয় বলা হয়। সুতরাং আপনারা ঘটনা বা বিষয়ের সংজ্ঞাটি অবশ্যই মনে রাখবেন, এটিও একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এক্ষেত্রে আরো কিছু বিষয় আপনারা একটু লক্ষ্য রাখবেন যে ঘটনা বা বিষয়ের বিষয়বস্তুর ক্ষেত্রে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, অর্থাৎ ঘটনা বা বিষয়ের বিষয়বস্তুগুলো আমরা একটু এক পলকে দেখে নিই। ঘটনা বা বিষয়ের বিষয়বস্তুতে আমরা দেখবো যেখানে বলা হয়েছে কি ঘটনা বা বিষয়ের বিষয়বস্তু হচ্ছে যে কোনো বস্তুর অবস্থা, কোনো জিনিস সম্পর্কে ধারণা, কোনো কিছুর মানসিক অবস্থা, এবং একজন ব্যক্তি যা শুনেছে বা যে যা দেখেছে বা বলেছে ইত্যাদি বোঝানো হচ্ছে। অর্থাৎ কোনো একটি যদি অপরাধ সংঘটিত হয় সেটিকে আমরা ঘটনা হিসেবে বিবেচিত করবো, এবং সেই অপরাধের ক্ষেত্রে দেখতে পারবো আমরা যে কোনো বস্তুর কি অবস্থা রয়েছে, কোন জিনিস সম্পর্কে অপরাধটি সংঘটিত হয়েছে, এবং সেই অপরাধটি সংঘটিত করতে গিয়ে কার মানসিক অবস্থা কি ধরনের শুনেছিল, এবং সেই অপরাধটি হতে কে দেখেছে বা শুনেছে বা বলেছে, এই বিষয়গুলো প্রত্যেকটি কিন্তু আপনাদের ঘটনা বা বিষয়ের অন্তর্ভুক্ত হবে। এবং এক্ষেত্রে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখার চেষ্টা করবেন, সেটি হচ্ছে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়ের পার্থক্য কিন্তু মৌলিক। এটি অনেক সময় এমসিকিউ আকারে আসতে পারে যে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক বিষয়ের পার্থক্য কি ধরনের হয়ে থাকে। এটি অবশ্যই মনে রাখবেন আপনারা যে বিচার্য বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ের পার্থক্য কিন্তু মৌলিক হিসেবে বিবেচিত হয়। এরপরে চলে যাব আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞায়, যেখানে আমরা দেখতে পারবো বিচার্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিচার্য বিষয়। আমরা
সাধারণত আদালতে যে বিষয়ে বিচার কার্য পরিচালিত হয় তাকেই কিন্তু বলা হচ্ছে বিচার্য বিষয়। অর্থাৎ ধরেন কোন একটি খুনের অপরাধ সংঘটিত হয়েছে, সুতরাং খুনটি হবে আদালতে কিন্তু বিচার্য বিষয়। এবং এখানে এর ব্যাখ্যা করা হয়েছে। এই ব্যাখ্যায় বলা হয়েছে যে যখন কোনো আদালত কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন লিপিবদ্ধ করে, তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে সকল বিষয় সমর্থন করা হয় বা যে সকল বিষয় অস্বীকার করা হয় তাকেই বলা হচ্ছে বিচার্য বিষয়। অর্থাৎ যখন আদালতে কেউ কোনো একটা অপরাধ সম্পর্কে আহ, মামলা করে বা প্রশ্ন তোলে, সেক্ষেত্রে কিন্তু আদালতে ওই অপরাধের বিষয়টাকে সমর্থন করার জন্য অথবা সেটিকে কি অস্বীকার করার জন্য বা সেটি মিথ্যা প্রমাণিত করার জন্য কিন্তু আদালতে বিচার কার্য পরিচালিত হয়ে আছে। এবং বিচার্য বিষয়ের সঙ্গে যেটি মনে রাখতে হবে বেশি করে, সেটি হচ্ছে কিন্তু এটিকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। অবশ্যই মনে রাখবেন যে ফ্যাক্ট ইন ইস্যু কি বলে। ফ্যাক্ট ইন ইস্যু বলতে কি বোঝে, অনেক সময় কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে সাক্ষ্য আইনের ক্ষেত্রে বাংলা সংজ্ঞা না চেয়ে কিন্তু ইংরেজিতে চাইতে পারে যে ফ্যাক্ট ইন ইস্যু বলতে কি বোঝো। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখবো, যেটিকে বলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি, যে বিচার বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় যেটি গুরুত্বপূর্ণ দুটি, কিন্তু আপনারা অবশ্যই এটির পার্থক্য শিখে নেবেন। পার্থক্য শিখলে কিন্তু এই বিষয়টা আপনাদের জন্য বোঝার জন্য সহজ হবে। তাহলে প্রাসঙ্গিক বিষয়টা কি বা রিলেভেন্ট ফ্যাক্টটা কি? প্রাসঙ্গিক বিষয় হচ্ছে যে আদালতে যে সকল বিষয় সরাসরি বিচার্য নয় অথবা যে সকল বিষয় ঘটনার সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু সে সকল বিষয়ের সাহায্যে আদালতের বিচারক কোনো বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্ত উপনীত হতে পারে। অর্থাৎ আদালতে যে সকল বিষয়ের সাহায্যে কোনো বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তাকেই বলা হচ্ছে কিন্তু প্রাসঙ্গিক বিষয় বা রিলেভেন্ট ফ্যাক্ট। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু প্রশ্ন আসতে পারে টিকা আকারে এটি, আবার এটি সংজ্ঞা আকারেও আসতে পারে। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় ধরেন কোনো একটা ঘটনার অবতারণা করা হলো আপনার সামনে এবং চাওয়া হলো যে এখানে বিচার্য বিষয় কি কি। তো হতে পারে ধরেন যে রহিম নামক ব্যক্তি করিম নামক ব্যক্তিকে লাঠি দ্বারা মাথায় আঘাত করে এবং মাথায় আঘাত করার ফলে রহিমের মৃত্যু ঘটে। তো এক্ষেত্রে বিচার্য বিষয় কি? তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বিচার্য বিষয় বা অপরাধটা কি, সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু আঘাতের অপরাধটি সংঘটিত হয়েছে। তাহলে সেটি হচ্ছে যেহেতু আঘাতের অপরাধ সংঘটিত, সেটাকে বলা হচ্ছে বিচার্য বিষয়। এবং প্রাসঙ্গিক বিষয় কি সেখানে যদি জিজ্ঞেস করা হয় তাহলে রহিম কি করেছিল, লাঠি দ্বারা কিন্তু তার মাথায় আঘাত করেছিল। তাহলে লাঠি কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয়, তার মাথা কিন্তু একটা প্রাসঙ্গিক বিষয়। এবং বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের ক্ষেত্রে মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই অপরাধটি মূলত হচ্ছে বিচার্য বিষয়, এবং যে সকল জিনিসপত্রের সহায়তায় অপরাধটি সংঘটিত করা হয়েছে সেগুলো বিষয়কে বলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এটি অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আশা করি এই সম্পর্কে কোনো প্রশ্ন আসলে আপনারা সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে পারবেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী সংজ্ঞায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংজ্ঞা, আপনাদেরকে আমি আলোচনা শুরুর দিকেই বলেছিলাম যে কোনো কিছুর বা কোনো আইনের নাম যেটি দিয়ে শুরু হবে সেটিকেই বলা হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তো এক্ষেত্রে আমরা যেহেতু আজকে আলোচনা করছি সাক্ষ্য আইন, সুতরাং এক্ষেত্রে আমরা এই সাক্ষ্যটিকেই গুরুত্ব হিসেবে বিবেচনা করব। অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্ব দেব সাক্ষ্য কাকে বলে। সেক্ষেত্রে তাহলে সাক্ষ্যটা কি, সাক্ষ্যের সংজ্ঞা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এখানে বলা হয়েছে যে আদালতে যখন কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার জন্য বা অপ্রমাণ করার জন্য যে সকল মৌখিক বিবৃতি, জিনিসপত্র বা দলিলপত্র আদালতে উপস্থাপন করা হয় তাকেই কিন্তু বলা হচ্ছে সাক্ষ্য। অর্থাৎ আদালতে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করার জন্য বা অপ্রমাণ করার জন্য এই যে সকল বিষয় উপস্থাপন করা হয়, এটি হতে পারে মৌখিক বিবৃতি, হতে পারে যে কোনো জিনিসপত্র, হতে পারে যে কোনো দলিল পত্র, তাহলে এদেরকেই বলা হচ্ছে সাক্ষ্য। এবং এক্ষেত্রে আপনারা আরো কিছু বিষয় মনে রাখবেন। সাক্ষ্য বলতে কিন্তু মৌখিক সাক্ষ্য বিবেচিত হবে, হ্যাঁ, দালিলিক সাক্ষ্য বিবেচিত হবে। সেই সঙ্গে সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে আরো দুটি সাক্ষ্যকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স বা শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য। অর্থাৎ এই দুটো সাক্ষ্য কিন্তু আদালতে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এ পর্যায়ে আমরা একটু এই সাক্ষ্যগুলো সম্পর্কে আলোচনা শিখে নেব। তো শুরুতেই আমরা দেখব ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য সম্পর্কে। অর্থাৎ মৌখিক সাক্ষ্য কি? অর্থাৎ আদালতে আহ, বিচার কার্য পরিচালনাকালে যে সকল বিষয়ের বিচার হয় বা তদন্ত হয় সে সকল বিষয় সম্পর্কে কোনো সাক্ষী যে সকল বিবৃতি আদালতে দিয়ে থাকেন, অর্থাৎ আদালতের অনুমতি ক্রমে যখন কোনো
সাক্ষী মামলার কোনো বিচার্য বিষয় বা তদন্ত সংশ্লিষ্ট কোনো বিষয়ে কোনো বিবৃতি প্রদান করে তাকেই বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য। তো মৌখিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা আমরা দেখতে পারবো কিন্তু 59 এবং 60 ধারায় আলোচনা করা হয়েছে, কিন্তু সংজ্ঞা কিন্তু এই তিন ধারাতেই আলোচনা করা হয়েছে, অবশ্যই মনে রাখবো। এবং মৌখিক সাক্ষ্যের ক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, মৌখিক সাক্ষ্য কিন্তু সর্বদাই প্রত্যক্ষ হতে হবে। অর্থাৎ অন্যের নিকট থেকে শোনা বা অন্য কোনো ভাবে শোনা সাক্ষ্য কিন্তু আদালতে প্রাসঙ্গিক নয়। তারপরেও আরো এক ধরনের সাক্ষ্য আছে যেটি আদালতে গ্রহণযোগ্য হয়, সেটি আমরা পরবর্তীতে যখন মৌখিক সাক্ষ্যে আলোচনা করতে থাকবো তখন আমরা এই বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা দেখবো 2 নম্বরে আমরা দেখতে পারবো দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এভিডেন্স, এবং মামলা সংক্রান্ত বিষয় কিন্তু এই মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য দিয়েই কিন্তু আমাদের মামলার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বা বিচারিক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তাহলে দালিলিক সাক্ষ্যটা কি? অর্থাৎ আদালতে যখন কোনো বিচার কার্য পরিচালিত হবে সেখানে যে সকল জিনিসপত্র বা দলিল আদালতে পরিদর্শনের জন্য আদালতের নিকট উপস্থাপন করা হবে তাকেই বলা হচ্ছে দালিলিক সাক্ষ্য বা দলিল সাক্ষ্য। ইংরেজিতে যাকে বলা হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। এটি হতে পারে যে কোনো দলিল, হতে পারে যে কোনো জাবেদা, হতে পারে যে কোনো মোক্তারনামা, হতে পারে কি সরকারি কোনো অন্য কোনো বিষয়, যেমন আমাদের জিডি আছে, এজাহার আছে, হ্যাঁ, জব্দ তালিকা আছে। এছাড়া হতে পারে কি মোক্তারনামা হতে পারে। এবং অনেক সময় আমরা দেখি সরকারি ভাবে কি হয়, আমাদের জন্ম নিবন্ধন করা হয়, এগুলো কিন্তু দলিলিক সাক্ষ্য বা দালিলিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। এবং দালিলিক সাক্ষ্যের ক্ষেত্রেও আমরা দেখতে পারবো সেটি 2 ধরনের, একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য, এবং এগুলোর প্রাসঙ্গিকতা ও বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা দেখতে পারবো 61 ধারা থেকে 74 ধারা পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে বিষয়গুলো শিখবো। এরপরে চলে যাব আমরা শারীরিক সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য, যেটিকে আমরা দেখতে পাই যে শারীরিক সাক্ষ্য বা ফরেনসিক সাক্ষ্য বলতে সাধারণত বোঝানো হচ্ছে আমাদের কোনো ব্লাড বা সিমেন্ট বা বীর্য, হতে পারে যে কোনো চুল, শরীরের কোনো আমাদের অংশ হতে পারে বা অঙ্গের অংশ হতে পারে, আমাদের হতে পারে ডিএনএ, হতে পারে আমাদের আঙ্গুলের ছাপ, হতে পারে আমাদের হাতের তালুর ছাপ, চোখের মণিনিকার ছাপ, পায়ের ছাপ বা অন্য কোনো উপাদান। অর্থাৎ মনে রাখবেন সাক্ষ্য আইন সংশোধনীর মাধ্যমে কিন্তু এই বিষয়টা আমাদের 2022 সালে সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে এটি সাক্ষ্য আইনে সংযুক্ত করা হয়েছে। এবং এখানে কিছু বিষয় বলেছে যে যখন এই বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হবে সেক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যে একটি অপরাধ সংগঠিত হয়েছে বা একটি অপরাধ এবং এর শিকার বা একটি অপরাধ এবং অপরাধীর মধ্যে একটি লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করা। এবং আরেকটি বিষয় হচ্ছে যে একটি ঘটনা প্রমাণিত বা মিথ্যা প্রমাণিত করে। এই দুটি উপাদান যার মাধ্যমে এই দুটি ঘটনার অবতারণ ঘটানো যাচ্ছে তাকেই বলা হচ্ছে ফিজিক্যাল বা শারীরিক অথবা ফরেনসিক বা ফরেনসিক সাক্ষ্য। ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই আমরা মনে রাখবো। তারপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী সংখ্যা, এটি কিন্তু যুক্ত হয়েছে সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে ডিজিটাল রেকর্ড। এই বিষয়গুলো কিন্তু অতীতে সাক্ষ্য আইনে অন্তর্ভুক্ত ছিল না। 2022 সালে সংশোধনের মাধ্যমে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে ডিজিটাল রেকর্ড। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা শিখে নেবেন। ডিজিটাল রেকর্ড বলতে সাধারণ ডিজিটাল ডিজিটাল কোনো মাধ্যমে সংরক্ষিত কোনো রেকর্ড, এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে কি যে কোনো মেমোরি, কম্পিউটার জেনারেটেড মাইক্রোফিল্ম, ভিডিও, ডিজিটাল বহুমুখী ডিস্ক, হতে পারে সেলফোন, হতে পারে হার্ডওয়্যার সফটওয়্যার বা অন্য কোনো ক্লাউড স্টোরেজ, ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা শিখে নেবেন। এটিও কিন্তু আপনাদের টিকা আকারে আসতে পারে। এরপরে দেখতে পারবো আমরা ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। এটিও কিন্তু আমরা তথ্য প্রযুক্তি আইনেও কিন্তু এই বিষয়গুলো আছে, আহ, দেখতে পারবো। ডিজিটাল রেকর্ড কিন্তু আমরা দেখতে পারবো যে সাইবার নিরাপত্তা আইনেও কিন্তু এটি রয়েছে। সুতরাং এগুলো পড়বেন একত্রে, কারণ বিভিন্ন আইনে যেহেতু রয়েছে সেহেতু আপনাদের এটি টিকা আকারে পরীক্ষা আসতে পারে। এরপরে আমরা দেখতেছি ডিজিটাল স্বাক্ষর বা ইলেকট্রনিক স্বাক্ষর। এটাও কিন্তু আপনাদেরকে শিখে নিতে হবে। এগুলো দেখতে পারবো আমরা তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী যে ইলেকট্রনিক বা ডিজিটাল স্বাক্ষরের কথা বলা হয়েছে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আমি চেষ্টা করেছি বিষয়গুলো বিস্তারিত আকারে তুলে ধরার আপনাদের। এবং এই সংজ্ঞা সংক্রান্ত যদি একটি ক্লাস দেখতে চান আপনারা, আপনারা আমাদের ইশাল্লাহ সেন্টার, আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ঢুকে কিন্তু এই বিষয়টা আপনারা সংজ্ঞা সংক্রান্ত বিস্তারিত আকারে আলোচনা করেছি আমি সেখানে, সেগুলো একটু দেখে নেবেন। আশা করি উপকৃত হবেন। এরপরে আমরা দেখবো ডিজিটাল স্বাক্ষর সনদ বা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, যেটিও আমরা দেখতে পাই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এ 36 দ্বারা সংজ্ঞায়িত কোনো সার্টিফিকেট। ঠিক আছে, যেটি কি করে সাধারণত সার্টিফাইড অথরিটি বা বা হচ্ছে প্রদানকারী কর্তৃপক্ষ গ্রাহককে ইস্যু করে থাকে। এই বিষয়গুলো বিস্তারিত শিখতে হবে। এরপরে চলে যাব আমরা সার্টিফাইং অথরিটি বা প্রত্যয়নকারী কর্তৃপক্ষ সম্পর্কে, যেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের কিন্তু 22 ধারা আপনাদের কিন্তু এই বিষয়টা আলোচনা করা হয়েছে।
তো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই বিষয়গুলো শিখে নেওয়ার। আমি আপনাদের এই বিষয়গুলো ধারাসহ সংজ্ঞায় তুলে দেওয়ার চেষ্টা করেছি। এর পাশাপাশি আপনারা, আমি যেটি বললাম, আমার ইউটিউব চ্যানেলে বিষয়টি দেখতে পারেন। পাশাপাশি আমি যে বিষয়গুলো আলোচনা করছি এটি আমি একটি আমার নোট বই আকারে বের করেছি, যেটি হচ্ছে ঈশা ল হ্যান্ডবুক। এই বইটি কিন্তু আপনারা আপনাদের বিস্তারিত জানার সুবাদে কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। এখানে যে বিষয়গুলো দেখছেন আমি বইয়ে এগুলো বিস্তারিত আকারে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে চলে যাব আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যেখানে আমরা দেখতে পাই দলিল বা ডকুমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কিন্তু আমাদের দণ্ডবিধি আইনের 29 ধারায়ও কিন্তু আলোচনা করা হয়েছে দলিল সম্পর্কে, এবং এটি অনেকবার কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় এসেছে। সুতরাং অবশ্যই এই জায়গাটি আপনারা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে দলিলটা কি? দলিল বলতে সাধারণত কোনো অক্ষর, চিহ্ন বা সংখ্যার মাধ্যমে প্রকাশিত কোনো বিষয়কে বোঝায়, অথবা যে কোনো ডিজিটাল রেকর্ডকে বোঝানো থাকে। এখানে সংজ্ঞার ক্ষেত্রে আপনারা বিস্তারিত যদি পড়েন সেখানে দেখতে পারবেন যে কোনো অক্ষর, সংখ্যা বা চিহ্নের মাধ্যমে প্রকাশিত কোনো বিষয়, অথবা একাধিক কোনো পদ্ধতিতে লিপিবদ্ধকৃত বা প্রকাশিত কোনো বিষয়, এবং যে কোনো ডিজিটাল রেকর্ড। এবং এই ডিজিটাল রেকর্ড, আবারও বলছি, ডিজিটাল রেকর্ডের বিষয়টি কিন্তু আপনাদের সাক্ষ্য আইন সংশোধনের মাধ্যমে কিন্তু এই দলিলের মধ্যে সংযুক্ত হয়েছে। পূর্বের বই যদি আপনারা দেখেন সেখানে কিন্তু এই বিষয়টি আপনারা দেখবেন নেই। এ কারণেই আপনারা সবসময় আপডেট পড়ার চেষ্টা করবেন এবং আপনারা আপডেট জানার চেষ্টা করবেন। পাশাপাশি আমার বইটি পড়তে পারেন, এবং লাগলে আমার কাছ থেকে এই সংক্রান্ত আপনারা নোট সংগ্রহ করে নিতে পারেন। আচ্ছা, তারপরে আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন যে সাধারণত দলিলের বক্তব্য দলিল দিয়েই প্রমাণ করতে হবে, এবং এটি কিন্তু একটি সাধারণ নিয়ম। এটা একটা এমসিকিউ পরীক্ষা আপনাদের জন্য আসতে পারে। এই কারণে আমি আপনাদের সামনে নোট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। এর পাশাপাশি আপনাদের রিটেন পরীক্ষা যে বিষয়টি আসতে পারে সেটি হচ্ছে যে দলিল বলতে দলিলের সংজ্ঞা দাও, দলিলের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি আলোচনা করুন, বা দলিল কাকে বলে, দলিলের উদাহরণ লিখুন। তাহলে দলিলের উদাহরণের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে এই বিষয়গুলো আমরা একটু এক পলকে দেখে নেই। দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে যে কোনো ধরনের লিখন, অর্থাৎ আমরা যাই লিখি সেটি লিখন, যে কোনো ধরনের লিখন মাত্রই সেটি কিন্তু দলিল হিসেবে গণ্য হয়। এরপরে হতে পারে যে কোনো ধরনের মুদ্রিত বা লিথোগ্রাফিত শব্দ। মুদ্রিত বা লিথোগ্রাফিত শব্দের মধ্যে কিন্তু দেখবেন টাইপরাইটারের মাধ্যমে হোক বা কম্পিউটারে টাইপের মাধ্যমে হোক, এগুলো কিন্তু মুদ্রিত বা লিথোগ্রাফিত শব্দ হিসেবে বিবেচিত হবে। এছাড়া হতে পারে যে কোনো ধরনের ম্যাপ বা স্কেচ, অর্থাৎ মানচিত্র বা নকশা, এটিও কিন্তু আপনাদের দলিলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর বলছে যে কোনো ধাতব খণ্ড বা প্রস্তর খণ্ডের উপর খোদাইকৃত যে কোনো ধরনের বিষয়াদি, এগুলোও কিন্তু দলিল হিসেবে গণ্য হয়। আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারবেন যে কোনো স্থান উদ্বোধন, শুভ উদ্বোধন করেছেন, অমুক উদ্বোধন হয় প্রধানমন্ত্রী, না হলে আমাদের করেছে রাষ্ট্রপতি অথবা যে কোনো মন্ত্রী। তো আপনারা যদি আমাদের আমাদের যদি পুরনো যদি রাজার বাড়ি, রাজবাড়িগুলো দেখে থাকেন বা স্থাপত্য শিল্পগুলো দেখে থাকেন, সেখানেও কিন্তু দেখবেন বিভিন্ন বিষয় খোদাই করে রাখা আছে বা ধাতু খণ্ডের মধ্যে রাখা হয়েছে। এবং ধাতু খণ্ডের মধ্যে আপনারা একটা আলোচিত উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা 5 কেজি ওজনের যখন আমরা বাটখারা দেখি সেখানে কিন্তু লেখা থাকে 5 কেজি। সুতরাং ওই 5 কেজিতে লেখা রয়েছে এটি কি, ওই বাটখারাটা যে 5 কেজি ওজনের তার একটি দলিল। আর এছাড়াও হতে পারে কি, বিভিন্ন রাজবাড়িতে গেলে রাজার বাড়িতে দেখতে পারবেন যে তাদের বিভিন্ন চিহ্ন থাকবে বা তাদের বিভিন্ন স্থাপত্য শিল্প রয়েছে, যেখানে তারা খোদাই করে রেখেছে যে কত সালে এটি স্থাপিত হয়েছিল। এই বিষয়গুলো কিন্তু একটি দলিল হিসেবে গণ্য হবে। এছাড়া বলা হচ্ছে যে যে কোনো কার্টুন বা ব্যঙ্গচিত্রও কিন্তু একটি দলিল হিসেবে গণ্য হবে। যে কোনো কার্টুন বা ব্যঙ্গচিত্র দলিল হিসেবে গণ্য হবে। এছাড়া সর্বশেষ যেটি বিষয় তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে যে যে কোনো ডিজিটাল বা ইলেকট্রনিক রেকর্ড, অর্থাৎ হতে পারে যে কোনো ধরনের ছবি, হতে পারে যে কোনো অডিও, হতে পারে যে কোনো ধরনের ভিডিও। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আকারে শিখবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। এরপরে আমরা যে বিষয়টি শিখবো দলিলের ভাগ। আমরা দেখতে পাই যে দলিলের ভাগ হচ্ছে দুটি। একটি হচ্ছে কোনো ব্যক্তির বক্তব্য, এবং আরেকটি হচ্ছে ওই ব্যক্তি কর্তৃক সেই বক্তব্য সম্পাদন। তাহলে দলিলের ভাগ দুটি মনে রাখবো আমরা। এমসিকিউ আকারে হয়তো বা আপনাদের কাজে লাগতেও পারে। এরপরে যে সংজ্ঞাগুলো আমরা দেখবো সেটি হচ্ছে প্রমাণিত বা প্রুফ, তারপর দেখতে পারো মিথ্যা প্রমাণিত বা ডিসপ্রুভ, এবং আরেকটি হচ্ছে অপ্রমাণিত বা নট টু বি প্রুভ। এবং এক্ষেত্রে আপনারা সংজ্ঞাগুলো অবশ্যই মুখস্থ রাখবেন। তাহলে প্রমাণিত কি? অর্থাৎ আদালতে যখন বিচার কার্য চলাকালে যখন কোনো সাক্ষ্য প্রমাণ বা তথ্যসমূহ উপস্থাপন করা হয়, এবং আদালত যদি সেই সকল বিষয় বিবেচনা করে আদালতের নিকট মনে হয় যে সে সকল বিষয়ের অস্তিত্ব বিরাজমান রয়েছে, বা আদালত সে বিষয়ে বিশ্বাস করে, তাহলে সে বিষয়গুলো প্রমাণিত হিসেবে গণ্য হবে। মিথ্যা প্রমাণিত কি? যে যখন আদালতের বিচার কার্য চলাকালে মামলার কোনো পক্ষ কর্তৃক কোনো সাক্ষ্য প্রমাণ বা তথ্যসমূহ উপস্থাপন করা হবে, এবং আদালত সে বিষয়গুলো বিবেচনা পূর্বক যদি আদালত মনে করে নেয় যে সে সকল বিষয়ের কোনো অস্তিত্ব নেই, তাহলে সেটি মিথ্যা প্রমাণিত বলে গণ্য হবে, যেটিকে ইংরেজিতে বলা হচ্ছে ডিসপ্রুভ। এবং
সর্বশেষ যেটি রয়েছে অপ্রমাণিত, অর্থাৎ আদালতে যখন কোনো বিষয় প্রমাণিত হয় না বা মিথ্যা প্রমাণিত হয় তাকেই বলা হচ্ছে কিন্তু অপ্রমাণিত। এবং আদালতে যা কিছুই হোক না কেন এই প্রমাণ অপ্রমাণ নিয়েই কিন্তু মামলার বিচার কার্যের যাবতীয় বিষয়াদি পরিচালিত হতে থাকে। সুতরাং এই বিষয়টি অবশ্যই অবশ্যই আপনারা গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। এর পরে চলে যাব আমরা আমাদের পরবর্তী ধারায়, যেখানে আমরা দেখতে পারবো যে 4 ধারা নাম্বার 4, যেখানে আলোচনা করা হয়েছে আদালত অনুমান করতে পারে, আদালত অনুমান করবে এবং চূড়ান্ত প্রমাণ। এর ইংরেজিগুলো অবশ্যই মনে রাখবেন যে আদালত অনুমান করতে পারে তাকে ইংরেজিতে বলা হচ্ছে মে প্রিজিউম, আদালত অনুমান করতে পারবে যাকে বলা হচ্ছে শ্যাল প্রিজিউম, এবং আদালত যে সকল বিষয় চূড়ান্ত প্রমাণ হিসেবে গৃহীত করবে সেটিকে বলা হচ্ছে কনক্লুসিভ প্রুফ। তো একটা জিনিস মনে রাখবেন যে আদালত কোনো বিষয় সম্পর্কে অনুমান করতে পারে মানে কি, সেটা অবশ্যই বেশি গ্রহণযোগ্য বা আদালত সেটি বিশুদ্ধ হিসেবে ধরে নেয়। আবার কিছু বিষয় আছে অনুমান করতে পারবে, অনুমান করতে পারে আর করতে পারবে দুটি কি একই ধরনের বিষয়? দুটি কিন্তু এক ধরনের বিষয় নয়। যেগুলো অনুমান করতে পারে সেটির গ্রহণযোগ্যতা কিন্তু বেশি, আর যেগুলো অনুমান করবে বা ধরে নিবে মানে কি সেটার গ্রহণযোগ্যতা থাকতেও পারে নাও পারে। চূড়ান্ত প্রমাণ যেগুলো সেগুলো অবশ্যই তার গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে আমরা এবার একটু ডিটেইলস শেখার চেষ্টা করি যে আদালত অনুমান করতে পারে অর্থাৎ মেয়েটিজম বিষয়গুলো কি। আমরা দেখতে পারবো যে আদালতে যখন কোনো বিষয় উপস্থাপন করা হচ্ছে তখন আদালতে সেই বিষয়গুলো মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত বা হ্যাঁ সেই বিষয়গুলোকে আদালত বিশুদ্ধ বা সত্য হিসেবে বা প্রমাণিত হিসেবে আদালত অনুমান করবে। অর্থাৎ আদালতে কোনো বিষয় মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত আদালত সেটিকে সত্য বিশুদ্ধ বা প্রমাণিত হিসেবে অনুমান করবেন, এবং আদালত যদি মনে করে তাহলে সেগুলো বিষয় প্রমাণ করার জন্য আহ্বান জানাবেন। তবে এক্ষেত্রে একটি জিনিস আদালত বলছে যে আদালত কিন্তু এটি মেনে নিতে বাধ্য নয়। এবং এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারবো যে সাক্ষ্য আইনের 86 থেকে 88 ধারায় এবং 90 ধারায় কিন্তু এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেমন 86 ধারায় বলা হয়েছে বিচার বিভাগীয় নথিপত্রের জাবেদা সংক্রান্ত আদালত কিন্তু অনুমান করতে পারবে। হ্যাঁ, যে কোনো বই, মানচিত্র বা চার্ট সম্পর্কে আদালত অনুমান করতে পারবে, যে কোনো তার বার্তা বা টেলিগ্রাম সম্পর্কে আদালত অনুমান করতে পারবে। এবং 90 ধারায় আমরা দেখতে পাই যে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কিন্তু অনুমান করতে পারে। এছাড়াও সর্বশেষ সংশোধনের মাধ্যমে যে বিষয়টা যুক্ত হয়েছে 90 এর পথে, সেখানে বলা হয়েছে যে অনধিক 5 বছরের ডিজিটাল রেকর্ড সম্পর্কেও কিন্তু আদালত অনুমান করতে পারে। অর্থাৎ আদালত এই বিষয়গুলো বিশুদ্ধ বা সত্য হিসেবে ধরে নিতে পারে অথবা প্রমাণিত হিসেবে কিন্তু আদালত এটি অনুমান করতে পারে। এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। এবার একটু দেখে নিই আমরা যে আদালত কিছু বিষয় কিন্তু আছে যেগুলো সম্পর্কে আদালত অনুমান করতে পারে, অর্থাৎ শ্যাল প্রিজম। এবং শ্যাল প্রিজমের বিষয়গুলো কিন্তু আলোচনা করা হয়েছে সাক্ষ্য আইনের 79 থেকে 85 ধারা পর্যন্ত। অর্থাৎ আদালতে এই যে যে বিষয়গুলো রয়েছে অনুমান, এগুলো কিন্তু আদালত বিশুদ্ধ হিসেবে ধরে নিতে পারে বা সত্য হিসেবে ধরে নিতে পারে বা প্রমাণিত হিসেবে কিন্তু ধরে নিতে পারে। তাহলে এই বিষয়গুলো কি আমরা একটু এই বিষয়গুলো জেনে রাখেন যে 79 ধারায় কিন্তু বলা হয়েছে যে আদালত প্রত্যায়িত অনুলিপির বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করতে পারবে। হ্যাঁ, লিপিবদ্ধ সাক্ষ্য হিসেবে যে সকল দলিল উপস্থাপন করা হয় আদালত কিন্তু সেটি হিসেবে অনুমান করতে পারবে। এর পাশাপাশি গেজেট, সংবাদপত্র বা পার্লামেন্টের বেসরকারি আইন ও অন্যান্য দলিল সম্পর্কে আদালত অনুমান করতে পারবে। ইংল্যান্ডে যে সকল আইন, দলিল বা সিল স্বাক্ষর প্রমাণ ব্যতীত গৃহীত হয় না সেগুলো সম্পর্কে অনুমান করতে পারবে। তাছাড়া বলতেছে কি যে কোনো সরকারি তত্ত্বাবধানে যদি কোনো নকশা বা পরিকল্পনা তৈরি হয়ে থাকে, যেমন আমি বলেছিলাম আপনাদেরকে বিষয়, যেমন বিভিন্ন ম্যাপ তৈরি হয় অনেক সময় সরকারি তত্ত্বাবধানে। আবার হতে পারে কি যেমন পরিকল্পনা আমাদের দেশে রয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা, 5 বছরকে একটি সময় ধরে পরিকল্পনা গুলো করা হয়। এই ধরনের পরিকল্পনা গুলো কিন্তু আদালত কর্তৃক আদালত এটা বিশুদ্ধ হিসেবে অনুমান করতে পারবে বা ধরে নিতে পারবে। আর এর পাশাপাশি আমরা 84 ধারায় দেখতে পারবো বলছে যে আইন ও আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে আদালত অনুমান করতে পারে। এবং সর্বশেষ 85 ধারায় বলছে যে আদালত মোক্তারনামা সম্পর্কে অনুমান করে, যেটি 2023 সালের এমসিকিউ পরীক্ষায় কিন্তু আপনাদের এসেছিল। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মনে রাখবেন, আপনাদের লিখিত আকারে কিন্তু আসতে পারে যে আদালত কোন কোন বিষয়ে অনুমান করতে পারে। তাহলে উত্তর হবে হবে 86, 87, 88 এবং 90 ধারা। আর আদালত কোন কোন বিষয়ে অনুমান করতে পারবে সেটা হচ্ছে 79 থেকে 85 ধারা পর্যন্ত। আর সর্বশেষ যেটি শিখবো আমরা কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। সেখানে বলা হচ্ছে যে যখন যখন এই সাক্ষ্য আইন অনুযায়ী কোন একটি বিষয়কে অপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসেবে ঘোষণা করা হবে, তখন আদালত প্রথমোক্ত বিষয় প্রমাণ হওয়ার পর অপর বিষয় প্রমাণিত হিসেবে গণ্য করবে এবং তা মিথ্যা প্রমাণিত করার জন্য কিন্তু কাউকে সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ প্রদান করবে না। অর্থাৎ এখানে আমরা দেখতে পারবো
আলোচনা করা হয়েছে যে 41 ধারা যে প্রবেট, অ্যাডমিনালিটি, বিবাহ বিবাহ ইত্যাদি বিষয়, এবং 113 ধারার বিষয় কিন্তু এখানে একটি বিষয় আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা পড়বেন, যেখানে বলছে কি যে কোনো 114 ধারা হবে, এখানে 114 ধারা কিন্তু এখানে আদালত এই বিষয় সম্পর্কে চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করবে। অর্থাৎ আদালত কিছু বিষয় সম্পর্কে অনুমান করতে পারে, অস্তিত্ব আছে কিছু বিষয়, সেই বিষয় সম্পর্কে কিন্তু আদালত ধরে নিতে পারবে। এটা কিন্তু আদালতের চূড়ান্ত বিষয় প্রমাণ হিসেবে গণ্য হবে বা কনক্লুসিভ প্রুফ হিসেবে গণ্য হবে। সেই জায়গাটা কিন্তু আপনারা একটু পড়ে নেবেন, এটি 114 ধারা হবে। আপনারা অবশ্যই এই বিষয়টি শিখে নেবেন, এবং সেখানে কিন্তু দেখতে পারবে যে আদালত 9টি বিষয়ে কিন্তু অস্তিত্ব সম্পর্কে আদালত অনুমান করতে পারবে। আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন 9টি বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে চলে যাব আমরা আমাদের অধ্যায় 2। অধ্যায় 2-এ আমরা দেখতে পারবো এখানে আলোচনা করা হয়েছে 5 থেকে 55 ধারা পর্যন্ত। এবং এখানে আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটায় কিন্তু এই আদালতে মামলার বিচার কার্য পরিচালনাকালে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা করা হয়েছে। এবং 2 অধ্যায়টি আমি একটু মার্ক করে দিচ্ছি, যে যেখানে দেখতে পারবে 5 থেকে 55 ধারা পর্যন্ত কিন্তু আপনাদের এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা দেখতে পারবো 5 ধারা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, যেখান থেকে কিন্তু আপনাদের বিগত সালের লিখিত পরীক্ষায় বেশ কয়েকবার কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। অর্থাৎ 5 ধারায় আমরা কি দেখতে পাই, যে 5 ধারায় আপনারা দেখতে পারবেন যে আদালতে যে সকল বিষয়ে সাক্ষ্য দেয়া যায়, তাহলে আদালতে কি বিষয়ে সাক্ষ্য দেয়া যায় আমরা একটু এখানে শিখে নিব। যে আদালতে যে সকল বিষয়ে সাক্ষ্য দেয়া যায়, সাধারণত আদালতে দুটি বিষয়ে সাক্ষ্য দেয়া যায়, একটি হচ্ছে বিচার্য বিষয় এবং আরেকটি হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। এবং এক্ষেত্রে মনে রাখবেন যে আদালতে এই দুটি বিষয়ের কিন্তু অবশ্যই অস্তিত্ব আছে বা অস্তিত্ব নেই এই বিষয় সম্পর্কে সাক্ষ্য দেয়া যাবে, এবং এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় সম্পর্কে কিন্তু আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না। এটি অবশ্যই মনে রাখবেন যে আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, রিটেন আকারে আপনাদের পরীক্ষা আসতে পারে। পাশাপাশি এমসিকিউ আপনাদের জন্য আসতে পারে যে আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় বা কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না। সুতরাং দেওয়া যায় কোন ক্ষেত্রে, এই বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা সম্পর্কে, আর দেওয়া যায় না কোন কোন ক্ষেত্রে, এই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে দেয়া যাবে না সাক্ষ্য। অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ও সাক্ষ্য আইনের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয় মনে রাখবেন আপনারা। সাক্ষ্য আইনে যে সকল বিষয়গুলো বলতেছে প্রাসঙ্গিক, সেগুলো কিন্তু আপনাদেরকে উল্টো ভাবে প্রশ্ন করতে পারে যে সাক্ষ্য আইন অনুযায়ী কোন কোন ওই এই ধারা এই বিষয়টি কখন প্রাসঙ্গিক নয়। তো সেক্ষেত্রে যেহেতু প্রাসঙ্গিক নয়, যেটি সেটিই হবে কিন্তু প্রাসঙ্গিক। তো উল্টো আকারে কিন্তু প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা চলে যাব 6 ধারায়। 6 ধারায় আমরা দেখতে পারবো আলোচনা করা হয়েছে, বলা হয়েছে যে যে সকল বিষয় একই কাজের অংশ তা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে কি বিষয় হতে পারে, যে একই বিষয়ে আপনার কি বিষয় হতে পারে, আমরা একটু দেখে নিই যে যে সকল বিষয় একই কাজের অংশ তা আদালতে প্রাসঙ্গিক। এখানে আরো একটা জিনিস মনে রাখবেন যে এই এই যে কাজের অংশ সংগঠিত হচ্ছে, এই কাজটি একই সময়ে সংগঠিত হোক বা একই স্থানে হোক অথবা বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সংগঠিত হলেও কিন্তু এটি আদালতে প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারবো এখানে বলা হয়েছে কি, যে খকে পিটিয়ে হত্যা করার অভিযোগে ক অভিযুক্ত হয়েছে। তো পিটানোর সময় অথবা পিটানোর আগে বা পরে ক ও খ ঘটনাস্থলে অপেক্ষমান ব্যক্তিরা যাই করে থাকুক বা বলে থাকুক, সেগুলো যদি উক্ত পিটানোর ঘটনার সাথে বিবেচনা করা যায় তাহলে সেগুলো কিন্তু প্রাসঙ্গিক ঘটনা। ধরে নেন যে কোনো এক ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে একটি বাজারে হাট চলাকালে হাটের দিন সময় তাকে কিন্তু আঘাত করেছে, তাহলে প্রত্যেকটি বিষয়ই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। মানে কি, যে আসলে সেদিন কি হাট বসেছিল কিনা, হ্যাঁ, আসলে কি সেটি হাট কিনা, হাটে কি দোকান বসেছিল কিনা, কোন জায়গায় ঘটনাগুলো ঘটেছে, তাহলে প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি অংশই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এর পাশাপাশি এখানে আরো একটি উদাহরণ আমরা দেখতে পারবো, যেখানে বলা হয়েছে কি যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে। সে একটি সশস্ত্র গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে, ক নামক ব্যক্তি একটি সশস্ত্র অভ্যুত্থানে অংশগ্রহণ করে। সেই অভ্যুত্থানে কিছু সম্পত্তি ধ্বংস হয়, সৈন্যবাহিনী আক্রান্ত হয় এবং জেলখানা ভাঙা হয়। যদি সেই ঘটনাগুলো সবগুলোতেও হাজির না থাকে, তবুও একটি সাধারণ কাজের অংশ হিসেবে সমগ্র ঘটনা প্রাসঙ্গিক। মানে হচ্ছে যে এই যে যুদ্ধর কে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হলো এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে সম্পত্তি ধ্বংস হলো, হ্যাঁ, সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হলো, কোনো জেলখানা ভাঙা হলো, যে প্রত্যেকটি ঘটনাই বা প্রত্যেকটি অংশই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে।
ওই একটি সাধারণ কাজ অর্থাৎ গণভুত্থানের অংশ হিসেবে এটি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এরপরে চলে যাব আমরা 7 ধারায়, যেখানে বলা হয়েছে কি যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ, কারণ বা পরিণাম ইত্যাদি আদালতে প্রাসঙ্গিক। এটি একদম সহজ বিষয়। সাধারণত বিচার্য বিষয়ের কোনো কারণ, উপলক্ষ বা পরিণাম কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ যেমন একটা উদাহরণস্বরূপ এখানে আমি দিয়েছি যে প্রশ্ন হচ্ছে ক খকে বিষ প্রয়োগ করেছে কিনা। হ্যাঁ, বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে কয়ের স্বাস্থ্যের অবস্থা, কয়ের অভ্যাস যা কয়ের নিকট জানা ছিল এবং যার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, এগুলো প্রত্যেকটি বিষয় কিন্তু আদালতের প্রাসঙ্গিক। পাশাপাশি মনে রাখবেন যে এই যে উপলক্ষ, কারণ, পরিণাম, অর্থাৎ ক কি খ কে বিষ প্রয়োগ করেছে করেছে এই বিষক্রিয়ার ফলে কি হইলো, বিষক্রিয়ার ফলে তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গিয়েছিল। আর কি হয়েছে, যে সে বমি করছে হয়তো, বা করার পরে কি যে এই বমিগুলো পড়েছিল, যে আলামত গুলো পাওয়া যাবে, বা তার কি জামা কাপড় সে খুলে ফেলছিল, ইত্যাদি ইত্যাদি বিষয় যেটাই হোক, যে এই বিচার্য বিষয়ের বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ, কারণ বা পরিণামও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এ পর্যায়ে একটা জিনিস বলে রাখি, আপনারা যে 6 থেকে আপনারা যাই করেন বিষয়গুলো, এই প্রত্যেকটা ঘটনা, ধরেন একটা ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাকেই কিন্তু আবার আলাদা আলাদা পার্ট পার্ট করে কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। এবং 7 ধারায় কিন্তু অনেক সময় প্রশ্ন আছে যে মামলার আলামত কোন ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক, এটি কিন্তু 7 ধারা অনুযায়ী কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, এটা মনে রাখবেন আপনারা অবশ্যই অবশ্যই। এটি মনে রাখলে আপনাদের জন্য উত্তর করা সহজ হবে। আর এরপরে চলে যাব আমরা পরবর্তী আলোচনায়। ঠিক আছে, পরবর্তী আলোচনায় আহ, যাওয়ার পূর্বে আরো একটি উদাহরণ দিই সাথে। বলা হচ্ছে যে ধরেন প্রশ্ন হচ্ছে যে ক খকে খুন করেছিল কিনা। এখন ক যখন খকে খুন করতে গিয়েছিল তখন উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে ক খকে হত্যা করে। তাহলে এই যে তাদের মধ্যে যে ধস্তাধস্তি হলো, কেন তারা ধস্তাধস্তি করলো, তাদের ধস্তাধস্তির ফলে যে আশেপাশে যে সকল চিহ্ন বা আলামত পাওয়া যাবে, প্রত্যেকটি বিষয় কিন্তু আদালতে 7 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হিসেবে গণ্য হবে। তারপরে চলে যাব আমরা 8 ধারায়। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, এটি থেকেও কিন্তু আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল, যেখানে বলা হয়েছে কি যে বিচার্য বিষয় সম্পর্কে, হ্যাঁ, বিচার্য বা প্রাথমিক বিষয় সম্পর্কে উদ্দেশ্য, প্রস্তুতি বা পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কিন্তু আদালতে প্রাসঙ্গিক। তাহলে বিচার্য বিষয় সম্পর্কে প্রিপারেশন, মোটিভ, উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রত্যেকটি বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ধরেন যে কোনো একটা ব্যক্তি অপর কোনো একটা ব্যক্তিকে খুন করতে চায়, এবং তাকে সে খুন করে, কিন্তু এবং খুন করার পূর্বে সে বিদেশ পালিয়ে যায়। এই যে বিষয়গুলো, যে ধরেন ক নামক ব্যক্তি যে ঢাকার গুলিস্তানে বসবাস করতো, সেখানে থেকে সে খ নামক ব্যক্তিকে রাজারবাগে হত্যা করার পরিকল্পনা করে, এবং সেই উদ্দেশ্যে সে সে আপনার মালিবাগ থেকে পিস্তল সংগ্রহ করে এবং পিস্তল দিয়ে সে খকে খুন করে পরবর্তীতে আহ, ভারতে পালিয়ে যায়। এই যে বিষয়গুলো, যে ক ক এর যে উদ্দেশ্য কি ছিল সেটা আদালতের প্রাসঙ্গিক হবে, এটার প্রিপারেশন হিসেবে সে যে অস্ত্র সংগ্রহ করছিল এটাও আদালতের প্রাসঙ্গিক হবে। এবং তার পূর্ববর্তী আচরণ কি ছিল, যে ক পূর্বে গুলিস্তানে বসবাস করতো, পরবর্তীতে সে খুন করে, খুন করার পর সে বিদেশে চলে যায় বা ভারতে চলে যায়। এই যে আচরণ গুলো রয়েছে তার প্রত্যেকটি আচরণই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। অন্যান্য আচরণও আদালতে প্রাসঙ্গিক হবে, বাট মামলা সংশ্লিষ্ট বিষয়ে আমি এই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখানে আরো একটি উদাহরণ আমরা দেখতে পারি, যে এখানে বলা হয়েছে কি যে ক খকে বিষ দিয়ে হত্যা করার দায়ে কয়ের বিচার হচ্ছে। যে খ যে ককে বিষ দিয়ে দিয়েছিল কিনা, সে বিষটা সে যদি কোনো দোকান থেকে সংগ্রহ করে থাকে, সেই ঘটনাও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এবং এরপরে যে সে পালিয়ে যায়, সেটাও আদালতে প্রাসঙ্গিক। তাহলে পূর্ববর্তী পরবর্তী আচরণ এবং কি সে ওই যে প্রিপারেশন, বিষ সংগ্রহ করেছিল, তার উদ্দেশ্য, প্রত্যেকটা বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। সহজ বিষয়, আপনারা বুঝতে পারলে উত্তর করার জন্য সহজ হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা 9 ধারায়। 9 ধারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা, এর সঙ্গে অনেকগুলো বিষয় রিলেটেড আছে। যেখানে বলা হয়েছে কি যে বিচার্য বিষয়ের ব্যাখ্যা বা উপস্থাপনমূলক বিষয়সমূহ আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ আদালতে যখন কোনো বিষয়ে বিচার কার্য পরিচালিত হয়, সেই বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো বিষয়ের ব্যাখ্যা বা উপস্থাপন যদি আদালতে উপস্থাপিত হয়ে থাকে, তাহলে সেই বিষয়গুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। কেমন বিষয় হতে পারে, যেমন আমরা দেখতে পাই যে বিচার্য বিষয়ের ব্যাখ্যা বা উপস্থাপনমূলক বিষয়ে কিন্তু আমাদের এজাহার আদালতে প্রাসঙ্গিক হবে, আমাদের জব্দ তালিকাও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে, বা অন্য কোনো বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এখন ধরেন যে প্রশ্ন হচ্ছে যে
একটি দলিল ক্রয়ের কিনা, একটা উইল ক্রয়ের উইল কিনা, ঠিক আছে, এই সংক্রান্ত যদি প্রশ্ন ওঠে তাহলে তর্কিত দলিলের তারিখে, উইলের তারিখে ক্রয়ের সম্পত্তির এবং পরিবারের অবস্থা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে, অর্থাৎ বিচার্য বিষয়ে ব্যাখ্যা বা উপস্থাপনামূলক বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এখানে আমি আরো একটি উদাহরণ দিয়েছি যে একটি অসম্মানজনক আচরণের জন্য খকে দায়ী করে, কে দায়ী করার ফলে খ এর বিরুদ্ধে একটি মানহানিকর মামলা করলো। হলফ করে বলল যে মানহানির অভিযোগের সাথে সংশ্লিষ্ট ঘটনাটি সত্য। তো যে সময় তাহলে মানহানিকর বিষয়টি প্রকাশিত হয়েছিল, পক্ষগণের তৎকালীন অবস্থা এবং বিচার্য বিষয় উপস্থাপনের জন্য এগুলো প্রত্যেকটি বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। এখন এখানে একটা জিনিস বলে রাখি যে এই বিষয়গুলো যখন আমরা বিস্তারিত শিখবো তখনই, যখন আমরা এই সাক্ষ্যটা শেষ করবো, তার আগে কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় ঠিক মতো ধরবে না। এই কারণে চেষ্টা করুন বিষয়গুলো শেখার, বেশি বেশি পড়ার। তো প্রথমত কাজ হচ্ছে যে আপনারা বুঝতে যদি নাও পারেন প্রথমত মুখস্থ করে নেবেন, পরবর্তী সে বিষয়গুলো ডিটেলসে পড়লে আপনারা আশা করি শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো অর্থাৎ বিচার্য বিষয়ের ব্যাখ্যা বা উপস্থাপনমূলক বিষয়গুলো যেখানে অন্তর্ভুক্ত আছে, সে বিষয়গুলো আদালতে কিন্তু প্রাসঙ্গিক হয়। আচ্ছা, তারপরে চলে যাব আমরা 10 ধারায়, যেখানে বলা হচ্ছে যে ষড়যন্ত্রকারীর বলা, পড়া বা লেখা কাজ আদালতের প্রাসঙ্গিক। তাহলে ষড়যন্ত্র কি? আমরা কিন্তু দণ্ডবিধির 120 ধারায় পড়েছিলাম অপরাধমূলক ষড়যন্ত্র। ষড়যন্ত্র করতে গেলে অবশ্যই দুইজন, একাধিক ব্যক্তি লাগবে, তাদের মধ্যে কি হবে, কোনো একটা অপরাধ করার জন্য পূর্ব পরিকল্পনা থাকতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আদালত অপরাধটি সংগঠিত হতে হবে। অর্থাৎ ষড়যন্ত্রকারী ব্যক্তি যে সকল কাজ করবে বা যে সকল বিষয় লিখবে, যদি চিঠির মাধ্যমে ষড়যন্ত্র কথা প্রকাশ করা হয়, আবার যে কোনো কাজের মাধ্যমে ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়, তাহলে এই প্রত্যেকটি বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এই বিষয়টা অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনারা। যে ধরেন রহিম নামক ব্যক্তি করিম নামক ব্যক্তিকে খুন করার জন্য আরো 3জন তার বন্ধুর সাথে ষড়যন্ত্র করলো, করার এই খুনের অনুসরণে, ষড়যন্ত্র অনুসরণ করে তারা কি করলো, কেউ একটা জায়গায় যাকে খুন করা হবে তার গতিবিধি লক্ষ্য করলো, কেউ ঘটনাস্থলে উপস্থিত থেকে খুন করার ক্ষেত্রে সহায়তা করলো, আবার কেউ কেউ কি করলো, তো তাকে খুন করার পর সেই সেই লাশটা লুকিয়ে রাখতে সাহায্য করলো। এই যে তাদের যে কথা বা তাদের যে কাজ বা তাদের যে লেখা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এরপরে চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ ধারা, অর্থাৎ প্রথম দিকে যদি আমরা পড়ি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে আমাদের এই 11 ধারা, যেখানে আমরা দেখতে পারবো এলিবাই বা আসামির অজুহাত সম্পর্কে আলোচনা করা হয়েছে বা তার আত্মপক্ষ সমর্থন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এলিবাই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে, যদিও আমরা দেখতে পাই যে মূল বইয়ের ক্ষেত্রে এটি খুব সংক্ষিপ্ত আকার তুলে ধরা হয়েছে, বাট ভিতরে কিন্তু এর বিস্তারিত আলোচনা করেছে। তাহলে এলিবাই বা অজুহাত বিষয়টা কি, এটা বিষয়ে প্রথমে আমাদের জানতে হবে। এটা কিন্তু আপনাদের ইয়ে আসতে পারে, টিকা আকারে আসতে পারে বা সংজ্ঞা আকারে আসতে পারে যে এলিবাই কি। ঠিক আছে? এলিবাইটা কি সেটা সংজ্ঞা অবশ্যই মুখস্থ রাখবেন। পাশাপাশি এলিবাই, এলিবাই কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, এভাবে প্রশ্নটা আসতে পারে। অথবা আসতে পারে যে যে সকল ঘটনা অন্য কোনো ভাবে আদালত প্রাসঙ্গিক নয়, তাহলে সেগুলো কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়। ঠিক আছে? তো আসামের অজুহাত কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়, এই বিষয়গুলো আকারে কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অতীতেও বহুবার এসেছে, আগামীতেও আসতে পারে। এই ধারা থেকে লিখিত পরীক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা। তাহলে এলিবাই সংজ্ঞাটা অবশ্যই আমরা মুখস্থ রাখবো। পাশাপাশি একটু দেখে নেই যে এলিবাই, হ্যাঁ, কখন আদালতে প্রাসঙ্গিক হয়, অর্থাৎ যে সকল ঘটনা অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক নয়, সে সকল ঘটনা কিভাবে আদালতে প্রাসঙ্গিক হয়। সেখানে বলা হয়েছে যে যদি সেই ঘটনাগুলো বিচার্য ঘটনার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বা গরমিল হয়। আর কি বলতেছে, যে যদি ঘটনাগুলো স্বয়ং বা নিজে, হ্যাঁ, অথবা অন্য কোনো ঘটনার সঙ্গে যুক্ত হয়ে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের ঘটনার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে, তাহলে সেটি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। মানে কি? মানে হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে যদি তার সেই অজুহাতটা কোনো বিচার্য বিষয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় বা বিচার্য বিষয় থেকে আলাদা হয়, মানে বিচার্য বিষয় যেটি রয়েছে তার সঙ্গে এটি গরমিল হয়। মানে কি, যে ধরেন কোনো একদিন আমাদের এই ঢাকায় একটা খুন হয়েছিল। এখন যে ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সে যদি বলতে পারে যে না, আমি ঘটনার দিন ঢাকায় ছিলাম না, আমি ঘটনার দিন চট্টগ্রামে ছিলাম, তাহলে দেখা যাচ্ছে কি, যে বিচার্য যে ঘটনা রয়েছে সেই ঘটনার স্থানের সাথে তার সম্পূর্ণ অবস্থানকালের ঘটনার কিন্তু অসঙ্গতি রয়েছে বা গরমিল রয়েছে। আর কি হতে পারে, যে যদি সেই ঘটনাগুলো স্বয়ং বা অন্য কোনো ঘটনার সাথে যুক্ত হয়ে বিচার্য বিষয়ের সম্ভাব্যতা বা অসম্ভাব্যতাকে অধিকতর সম্ভব বা অসম্ভব করে তোলে। মানে কি, মানে ধরেন যে যখন খুনটা হয়েছিল ঢাকায়, তখন ওই ব্যক্তি ঢাকায় উপস্থিত ছিল কিন্তু তিনি খুন করেননি। এই বিষয়টা হতে পারে, সে কিন্তু ঢাকায় ছিল, বাট সে কি করছিল, যখন খুনটা হয় তখন সে ঢাকায় একটা মিটিং এ ছিল।
এই দুটো বিষয়ই কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। উদাহরণস্বরূপ আমি দিয়েছি কিন্তু আপনাদের এখানে, যে প্রশ্ন হচ্ছে যে কোনো নির্দিষ্ট দিন ক সিলেটে অপরাধ একটি অপরাধ করেছে কিনা, তাহলে সেই দিন ক রংপুরে ছিল, এটা প্রাসঙ্গিক। যদি ক এটা প্রমাণ করতে পারে তাহলে সেটা কিন্তু প্রাসঙ্গিক হবে। কারণ হচ্ছে যে রংপুর থেকে সিলেটে, ঠিক আছে, রংপুর থেকে সিলেটে গিয়ে অপরাধ করে পুনরায় রংপুরের স্বল্প সময়ের মধ্যে সেটি কোনোভাবে সম্ভবপর নয়। এটি অবশ্যই একটি সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং ঘটনাটির সঙ্গে যদি এটি মিল থাকে তাহলে সেটি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। আর আরেকটা বিষয় বলতেছি, যে কোনো একটা বিষয়ে প্রশ্ন উঠেছে যে কেউ অপরাধ করেছে কিনা। ধরেন রহিম, করিম, সালাম, জব্বার চার বন্ধু। এখন এই চার বন্ধুর মধ্যে প্রশ্ন উঠছে যে তারা চারজন মিলে একটা হোটেলে পার্টিতে গিয়েছিল, মানে চার বন্ধু মিলে একটা বার্থডে পার্টি করতে গেছিল। এখন সেখানে একটি খুন হয়েছে এক ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের মধ্যে কে খুনটা করলো। এখন দেখা যায় যদি যে তাদের তিনজনের মধ্যে কেউ বোবা, হ্যাঁ কেউ অন্ধ, তাহলে দেখা যাচ্ছে একজন ব্যক্তি শুধু সুস্থ, তাহলে ধরে নেওয়া যাবে যে যে বোবা ব্যক্তি বা অন্ধ ব্যক্তি বা অন্য যে প্রতিবন্ধী ব্যক্তি সেই খুনটা করেনি, সুস্থ ব্যক্তিটাই খুনটা করছে। অর্থাৎ অজুহাত দেওয়ার কিন্তু সুযোগ রয়েছে। আর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবেন, আমি নোট আকারে এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যে এলিবাই প্রমাণের দায়িত্ব কিন্তু দাবিকারী, যেটি এই আইনেরই কিন্তু 103 ধারা আলোচনা করা হয়েছে। সাধারণত যে আদালতে অজুহাত উপস্থাপন করবে বা এলিবাই দিবে, সেটি কিন্তু তাকেই আদালতে প্রমাণ করতে হবে। এর পরে চলে যাব আমরা 14 ধারায়, যেখানে আমরা দেখতে পারবো বলা হয়েছে যে মনের বা দেহের অস্তিত্ব প্রদর্শন করে এরূপ বিষয়ে সাক্ষ্য কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এখান থেকেও কিন্তু আপনাদের বেশ কয়েকবার এই ধারা থেকে লিখিত পরীক্ষায় প্রশ্ন এসেছিল। কি ধরনের প্রশ্ন এসেছিল? বলা হয়েছে যে মনের অস্তিত্ব প্রদর্শন করে অথবা দেহের অস্তিত্ব অস্তিত্ব প্রদর্শন করে যা আদালতে প্রাসঙ্গিক, সেই বিষয়গুলো কি আলোচনা করুন। তাহলে খেয়াল করবো আমরা যে আমাদের মনের অস্তিত্ব প্রদর্শন করে কি কি বিষয়। আমাদের মনের অস্তিত্ব প্রদর্শন করতে পারে যে আমাদের ইচ্ছা হতে পারে, আগ্রহ হতে পারে, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, উগ্রতা, কারো প্রশংসা, নিন্দা, ঠিক আছে, ইত্যাদি মানসিক অবস্থা কিন্তু আমাদের আমাদের কি মনের অবস্থা কিন্তু প্রকাশ করে। আর আমাদের দেহের অস্তিত্ব প্রদর্শন করে কি আমাদের শারীরিক যে কোনো অবস্থা। ধরেন আমি সুস্থ নাকি আমি অসুস্থ, আমি ধরেন এমন একটা জায়গায় ছিলাম সেই জায়গাটা কি উষ্ণ নাকি ঠান্ডা। এই যে আমাদের শরীরের বিভিন্ন অনুভূতি, হ্যাঁ, বা আমাদের শারীরিক যে অবস্থাগুলো, এই বিষয়গুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়। এই বিষয়গুলো মনে রাখবেন এবং এই ধারাটি আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করুন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব, যে ধরেন এখানে একটা বিষয় আপনাদেরকে উদাহরণ দিই, যে ধরেন রহিম নামক ব্যক্তি করিম নামক ব্যক্তিকে একটি জাল দলিল দিল, ঠিক আছে, সরি জাল টাকা দিল। পরবর্তীতে যখন সে টাকা সম্পর্কে আদালতে কোনো বিচার হচ্ছে, তখন যদি সে অস্বীকার করে যে না, সে তাকে জাল টাকা দেয়নি, হ্যাঁ, জাল টাকা দেয়নি, তো কিন্তু সে জাল টাকা সে এমনি এমনি মানে সরল বিশ্বাসে এটা ব্যবহার করছে, সেও জানতো না যে জাল টাকা, এটা আদালতের প্রাসঙ্গিক হবে কিনা। ওই তখন কিন্তু আদালত দেখবে তার মনের অবস্থা কিরকম ছিল, সে কি সরল বিশ্বাসে আসলেই দিছে নাকি অরিজিনালি সে জাল টাকার ব্যবসা করে। এই বিষয়গুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। আর এখানে এই যে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে চোরাই মাল বলে জানা সত্ত্বেও চোরাই মাল গ্রহণের দায়ে ক নামক ব্যক্তি অভিযুক্ত হয়েছে। তো বিশেষ কোনো একটি চোরাই দ্রব্য তার দখলে ছিল বলে প্রমাণিত হয়েছে। একই সময় আরো অনেক চোরাই দ্রব্য তার দখলে ছিল, এটা প্রাসঙ্গিক ঘটনা। কেননা এটা থেকে প্রতীয়মান হয় যে যে সকল দ্রব্য তার দখলে ছিল সেগুলো প্রত্যেকটি এবং বা সবগুলোই চোরাই মাল ছিল, সে সম্পর্কে ক কিন্তু জানতো। অর্থাৎ তার মনের অবস্থা, সে কিন্তু সরল বিশ্বাসে এগুলো গ্রহণ করে না, সুতরাং এটি আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ আমাদের দেহের বা মনের অস্তিত্ব প্রদর্শন করে এই ধরনের বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। পরে চলে যাবো 15 ধারায়, যেখানে বলা হচ্ছে কোনো কাজ আকস্মিক নাকি ইচ্ছাকৃত এই ধরনের প্রশ্ন উপস্থাপন হলে যে সকল বিষয়ের প্রভাব থাকবে সেগুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। যে ধরেন রহিম নামক ব্যক্তি করিম নামক ব্যক্তিকে, আমি বারবার রহিম করিমের উদাহরণ দিচ্ছি, সেটি না দিয়ে একটু চেঞ্জ করে বলি। যে ধরেন যে কোনো একটি বাড়ি পোড়া দেওয়া হয়েছে এবং তার ফলে বাড়ি পোড়ানোর ফলে বাড়ির কর্তা মারা গিয়েছে। এখন প্রশ্ন উঠলো যে এই বাড়িটি ইচ্ছাকৃত ভাবে পোড়ানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি যদি প্রমাণ করা যায় যে আসলে এই যে পূর্ব শত্রুতার জেরে এটি পোড়ানো হয়েছে, তাহলে কি এই বিষয়টি ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে, সুতরাং সেই বিষয়টাও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। এবং এখানে উদাহরণ একটা দেওয়ার চেষ্টা করেছি, দিয়েছিলাম যে ক নামক ব্যক্তি তার বাড়ির বীমার টাকা পাওয়ার উদ্দেশ্যে বাড়ি পুড়ে ফেলার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ক তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে, সে বেশ কয়েকটি বাড়িতেই বসবাস করতো এবং প্রত্যেকটা বাড়ির নামে সে বীমা করে রেখেছিল।
এবং দেখা যাচ্ছে পরবর্তীতে প্রত্যেকটা বাড়িতেই আগুন ধরেছিল বা অগ্নিকাণ্ড ঘটেছিল। সুতরাং যে বীমা অফিস যদি এই বিষয়ে তাকে টাকা, বীমার টাকা দিতে যায়, সেক্ষেত্রে যদি কোনো তদন্ত হয়ে থাকে, সেখানে কিন্তু যদি দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতেই যদি একই ভাবে আগুন লেগে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে এটা আকস্মিক ভাবে এই দুর্ঘটনা ঘটেনি, এটা এটা অবশ্যই ইচ্ছাকৃত ভাবে আগুন দেওয়া হয়েছে। তাহলে এই যে আকস্মিক বিষয় ছিল নাকি ইচ্ছাকৃত বিষয় ছিল, এগুলো প্রত্যেকটি বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এবং সর্বশেষ বলা হচ্ছে যে ব্যবসায়িক রীতির ক্ষেত্রে অস্তিত্ব কিন্তু আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ যে যখন আমরা কেউ ব্যবসা করি, তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন লেনদেন হয়। এখন লেনদেনের ক্ষেত্রে আমরা কি করি? ক্যাশ মেমো দেই, পরের সময় আমরা চিঠিপত্রের মাধ্যমে লেনদেন করি। এই যে বিষয়গুলো, প্রত্যেকটা বিষয়গুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এবং যখন এই ব্যবসায়িক নীতির ক্ষেত্রে কোনো অস্তিত্ব উঠবে, তখন কিন্তু এগুলো আমরা প্রমাণ করতে পারবো কিভাবে। তো ধরেন কোনো একটা, আমি একজনকে মাল পাঠিয়েছি, সেটা তাকে হোয়াটসঅ্যাপে আমি তাকে মামলা মেমো দিয়েছিলাম, তাহলে এটা আদালত মানে আদালতে প্রাসঙ্গিক হবে কিনা। সে যদি রিসিভ করে থাকে, তাহলে কিন্তু এটা প্রাসঙ্গিক হবে। আর ধরেন আমি চিঠির মাধ্যমে কাউকে লেনদেন করেছিলাম, ডাক বিভাগের মাধ্যমে তাকে চিঠি পাঠাচ্ছিলাম এবং ডাক বিভাগের মাধ্যমে এটা পাঠানো হয়েছিল, তাহলে দেখা যাচ্ছে যে ডাক বিভাগ সেই চিঠিটা রিসিভ করছে, তাদের দৈনন্দিন কাজ হিসেবে সেটা তাদের এন্ট্রি দিয়েছে এবং পরবর্তী তারা পাঠাইছে। তাহলে কি আমি যে এটা পাঠাইছিলাম এই সংক্রান্ত বিষয়ে আমার এই দাবি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। আর এই যে বিষয়গুলো দেখলাম আমরা, আপনার হচ্ছে 6 থেকে 16 পর্যন্ত এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেখেন, প্রথমে বলছে যে একই কাজের অংশ হিসেবে প্রত্যেকটি অংশই কিন্তু কোনো কোনো অপরাধের কি প্রত্যেকটি অংশই কিন্তু আদালতের প্রাসঙ্গিক হয়। মানে বলছে কি যে যে সকল ঘটনা একই কাজের অংশ, সে সকল বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়। ওই যে আমরা দেখলাম ওই একই কাজের অংশ, একটা কাজ, একটা অপরাধ ধরতে গেলে একবারে কি, একবারে ঘটনার পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে তাদের মধ্যে লেনদেন টেনদেন থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করেই কিন্তু অপরাধ সংঘটিত হয়। এবং ওই যে প্রত্যেকটা বিষয় আবার দেখা যাচ্ছে পর্যায়ক্রমে 6 ধারা, 7 ধারা, 8 ধারা, 9 ধারা, এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় আবার বিস্তারিত ভাবে সাক্ষ্য আইন ব্যাখ্যা করছে। মানে এখানে কোনো গ্যাপ রাখা হয়নি। তো এগুলো আপনারা অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, কারণ সাম্প্রতিক সময়ে পরীক্ষার প্যাটার্ন যদি আপনারা দেখেন যে কোথা থেকে প্রশ্ন হচ্ছে, বোঝা বড় মুশকিল। বাট এগুলো বেশি গুরুত্বপূর্ণ না পরের ধারাগুলো, বিশেষ করে আমি যেগুলো আপনাদের বেশি পড়তে পারি সেগুলো কিন্তু বেশি করে পড়বেন। বিশেষ করে আমাদের 6 ধারা থেকে আপনার 14 ধারা পর্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, 3 ধারা থেকে 14 ধারা পর্যন্ত অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এমসিকিউ তো অবশ্যই আসবে, এবং সেই সঙ্গে পরের ধারাগুলো একটু পড়ে রাখতে হবে, জেনে রাখতে হবে, যাতে আমাদের উত্তর করার জন্য সহজ হয়। অর্থাৎ এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই। আচ্ছা, এরপরে চলে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, স্বীকৃতি এবং স্বীকারোক্তি। দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই 17 ধারা থেকে 30 ধারা পর্যন্ত কিন্তু এই বিষয়গুলো এখানে বিস্তারিত আকারে সাক্ষ্য আইনে আলোচনা করা হয়েছে। আমরা কিন্তু অনেকেই বুঝি না এই বিষয়গুলো সম্পর্কে, যে কারণে কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে যায় বুঝতে এবং উত্তর করার ক্ষেত্রে অসুবিধা। এবং স্বীকৃতির বিষয়টা আমরা বিশেষ করে স্বীকৃতি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডমিশন, এটা কিন্তু আমরা একদমই অনেকেই বুঝতে পারি না। তো আজকে চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো আপনাদের সামনে আমি বিস্তারিত আকারে তুলে ধরার জন্য। এবং স্বীকৃতির ক্ষেত্রে যদি প্রথমেই আমরা সংজ্ঞা লক্ষ্য করি, 17 ধারায় কিন্তু স্বীকৃতির সংজ্ঞা আলোচনা করা হয়েছে। 18 ধারায় দেখবেন মূল বই বলা আছে শুধু স্বীকৃতি সম্পর্কে। তো বাট বিষয়গুলো আমরা বিস্তারিত আকারে একটু শিখে নিই। 17 ধারায় বলেছে স্বীকৃতি কি। সাধারণত আমি আমার এই বইয়ে তুলে ধরার চেষ্টা করি যে স্বীকৃতি বলতে মৌখিক বা লিখিত উক্তির মাধ্যমে কোনো দোষ স্বীকার, কোনো ধরনের স্বীকার, দোষ স্বীকার এবং অনুপস্থিত লোকের বক্তব্যকে বোঝায়। তাহলে একটু খেয়াল করেন সবাই মনোযোগ দিয়ে, যে স্বীকৃতি বলতে বোঝানো হচ্ছে কি, যে মৌখিক ভাবে বা লিখিত ভাবে কোনো কিছু স্বীকার করে নেয়া। আবার হতে পারে কি কোনো দোষ স্বীকার, মানে কি স্বীকারোক্তি কিন্তু, তার মানে দেখতে পাচ্ছি স্বীকারোক্তি কিন্তু স্বীকৃতির অন্তর্ভুক্ত। এবং বলতেছি কি অনুপস্থিত লোকের বক্তব্য, যেটা আমরা দেখবো 32-33 ধারায় কিন্তু বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তাহলে এই প্রত্যেকটা বিষয় কিন্তু স্বীকৃতির অন্তর্ভুক্ত। এবং আমরা কিন্তু বলতে পারি এ কারণে যে সকল স্বীকারোক্তি কিন্তু স্বীকৃতি, সকল স্বীকৃতি কিন্তু স্বীকারোক্তি নয়। বাট স্বীকারোক্তির ক্ষেত্রে আমরা দেখবো শুধুমাত্র দোষ স্বীকার করা, কিন্তু স্বীকৃতির ক্ষেত্রে কিন্তু দোষ স্বীকারও থাকবে, বিভিন্ন ধরনের স্বীকারও থাকবে এবং অনুপস্থিত লোকের বক্তব্য থাকবে। বাট এখানে আরো কিছু বিষয় মনে রাখবেন, যে এই স্বীকৃতির ক্ষেত্রে যখন কেউ স্বীকার করবে, তার এই স্বীকারটা এমন ভাবে হতে হবে
সেটি তার বিরুদ্ধে যাবে। অর্থাৎ ধরেন কোনো মামলার ক্ষেত্রে তাকে আসামি করা হয়েছে, তাকে যখন আদালত জিজ্ঞেস করলো আপনার নাম কি, সে বললো আমার নাম রহিম বা আমার নাম জব্বার, তাহলে সে কিন্তু আসামি। তার নাম ঠিকানা সঠিক পাওয়া গেল, তার মানে কি সে যে স্বীকারটা করলো এটা তার বিরুদ্ধে যাবে। অথবা হতে পারে যে কোনো আহ, ইয়ার ক্ষেত্রে আপনার যে ধরেন কোনো লেনদেনের মামলা হয়েছে, টাকা পয়সা লেনদেনের কোনো মামলা হলো, যে ধরো জব্বারের কাছে রফিক নামক ব্যক্তি টাকা পায়। রফিক যদি বলে আমি জব্বারের কাছে 5 লাখ টাকা পাই, রফিকের এই চাওয়াটা কিন্তু স্বীকার না বা স্বীকৃতি না। আর যদি জব্বার স্বীকার করে নেয় যে হ্যাঁ আমার কাছে রফিক 5 লক্ষ টাকা পায়, ওই যে তার এই এটা কিন্তু তার স্বীকার করে নেওয়া, কিন্তু স্বীকারটা কি হবে, ওই যে তার কাছে যে দাবি করতেছে এটি কিন্তু তার বিরুদ্ধে যায়। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আকারে একটু শিখবো। যে সকল স্বীকৃতি কিন্তু স্বীকারোক্তি না, কিন্তু সকল স্বীকারোক্তি স্বীকৃতি। এবং এই বিষয়গুলো আমি ডিটেইলসে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং স্বীকৃতির ক্ষেত্রে আমি নোট আকারে এখানে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছি। স্বীকৃতি সাধারণত আমরা দেখতে পাই দেওয়ানি মামলার ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হয়, বাট খেয়াল করবেন যে দেওয়ানি মামলায় কোনো দলিলের বক্তব্য সম্পর্কে যদি স্বীকৃতি নেওয়া হয় তাহলে কিন্তু এটি প্রযোজ্য হয় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে স্বীকৃতি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। শুধুমাত্র কোনো দলিলের বক্তব্য সম্পর্কে যদি নেওয়া হয় সেক্ষেত্রে স্বীকৃতি আদালতে প্রযোজ্য হবে না। এখানে আরো কিছু বিষয় লিখেছিলাম আমি, যে স্বীকৃতি বিচার্য বিষয় সম্পর্কে সিদ্ধান্তের সূচনা করে। এবং বলা হয়েছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে এটি প্রমাণে প্রতিবন্ধকতা বা বাধার সৃষ্টি করতে পারে। এগুলো এমসিকিউ এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মুখস্থ রাখার চেষ্টা করুন, এবং টিকা আসলে স্বীকৃতির নিচে এই বিষয়গুলো আপনারা দিয়ে দিতে পারেন টিকার ক্ষেত্রে বা সংজ্ঞার ক্ষেত্রে। আশা করি অন্যদের থেকে আপনার খাতাটা একটু হলে ব্যতিক্রম হবে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা স্বীকৃতির প্রাসঙ্গিকতা বিষয় সম্পর্কে। আমরা দেখবো 17 থেকে 23 ধারা পর্যন্ত স্বীকৃতি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয় এই বিষয়টা আলোচনা করা হয়েছে। তো আমরা সচরাচর দেখবো বিগত সালে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে স্বীকৃতি স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয় বা অপ্রাসঙ্গিক হয়। বাট এ পর্যায়ে আমরা একটু শিখবো যে স্বীকৃতি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়। এটি কিন্তু আপনাদের পরীক্ষা আসতে পারে, যেহেতু দীর্ঘদিন ধরে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসেনি যে স্বীকৃতি কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, সেহেতু এটি কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। একটু আমরা শিখে নিই যে স্বীকৃতি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়। 18 ধারায় আমরা দেখবো, হ্যাঁ, বলা হয়েছে যে ধরেন মামলার বাদী পক্ষ বা বিবাদী পক্ষ তারা যদি নিজে কোনো বক্তব্য দেয় অথবা তাদের প্রতিনিধি বা এজেন্ট হিসেবে যদি আদালতে কোনো বিবৃতি দেওয়া হয়, তাহলে তাদের এই বিবৃতি আদালতের স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে। তারপর বলা হচ্ছে 19 ধারায় যে মামলার বাদী পক্ষ বা বিবাদী পক্ষ ছাড়াও তৃতীয় পক্ষের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। একটু খেয়াল করেন যে মামলার বাদী পক্ষ ধরে নিচ্ছে আমরা প্রথম পক্ষ, এবং মামলার বিবাদী পক্ষকে বলা হচ্ছে দ্বিতীয় পক্ষ। এছাড়া তৃতীয় পক্ষ মানে কি, যে ধরেন যে অন্য কোনো ব্যক্তি একটা ঘটনা ঘটতে দেখেছিল, কোন একটা অপরাধ সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি একটা ঘটনা দেখেছিল, সে যদি নিজ ইচ্ছায় যদি আদালতকে বলে, তাহলে ওই ধরনের ব্যক্তির স্বীকৃতিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, একটু মনে রাখবো আমরা, অর্থাৎ বাদী পক্ষ বিবাদী পক্ষ ছাড়াও অন্য কেউ যদি বক্তব্য দেয়, স্বীকৃতি দেয়, তাহলে সেটিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। তারপর 20 ধারায় বলতেছে যে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে একটা জিনিস বলা হয়েছে যে মামলার কোনো পক্ষ বিবাদভুক্ত কোনো বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের বিবৃতি আদালতে স্বীকৃতি হিসেবে গণ্য হবে। মানে কি, মানে হচ্ছে যে ধরেন যে ধরেন কোনো একটা ব্যক্তি, দুই ব্যক্তির মধ্যে একটা লেনদেন হয়েছে, ধরেন ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির কাছে একটা গাড়ি বিক্রি করছে। এখন যদি প্রশ্ন ওঠে যে এই ইঞ্জিনটা নষ্ট, হ্যাঁ, আদালতে ধরেন উত্থাপন হয়েছে যে ক কর্তৃক ক্ষয়ের নিকট বিক্রিত গাড়ির ইঞ্জিন নষ্ট কিনা, তখন যদি ক খকে বলে গ নামক ব্যক্তিকে জিজ্ঞেস করো, সে গাড়িটি সম্পর্কে জানে, তাহলে গ এর বিবৃতি কিন্তু তাদের স্বীকার করতে হবে। কিরূপে হবে, যে ধরেন ক খ এর মধ্যে যে একটা গাড়ি ক্রয় বিক্রয় হয়েছে, সে গাড়ির ইঞ্জিন নষ্ট কিনা, যে বিক্রি করলো সে বললো যে গ নামক ওই মেকারের কাছে সেটা ঠিক করতো। হ্যাঁ, তখন এই মেকারকে যদি জিজ্ঞাসা করা হয়, মেকার যে বক্তব্যটা দিবে সেটা কিন্তু স্বীকৃতি হিসেবে গণ্য হবে। এবং স্বীকৃতির ক্ষেত্রে আমি যে বিষয়টা বলছি, সর্বদাই স্বীকৃতি কিন্তু স্বীকৃতি দাতার বিরুদ্ধে যাবে। মানে কি, মানে গ কিন্তু বলবে ইঞ্জিনটা নষ্ট। বুঝতে পারছেন বিষয়টা, এটা মনে রাখবেন আপনারা। আর 21 ধারায় বলতেছে যে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হয়ে স্বীকার করে তার বিরুদ্ধে প্রমাণ, যে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হয়ে স্বীকার করা হয় তার
বিরুদ্ধে স্বীকৃতি পাবো। ওই যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিছিলাম, এবং এখানে আরেকটা জিনিস আমি তুলে ধরেছি, বলেছি কি স্বীকৃতি সর্বদাই স্ববিরোধিত, মানে স্বীকৃতি সবসময় নিজের বিরুদ্ধে দিতে হবে। কি বিষয় হতে পারে, ওই যে লিখছি করিম দাবি করে যে সে কামালের নিকট 5 লক্ষ টাকা পায়। তো আমি ইতিমধ্যে বিষয়টা আপনাদের উদাহরণ দিছিলাম যে রহিম যদি দাবি করে সে কামালের কাছে 5 লক্ষ টাকা পায়, তাহলে করিমের দাবি কিন্তু স্বীকৃতি না, কিন্তু কামাল যদি বলে যে হ্যাঁ সে আমার নিকট 5 লক্ষ টাকা পায়, তাহলেই কিন্তু এটি তার স্বীকৃতি হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবে। ঠিক আছে, এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে স্বীকৃতির ক্ষেত্রে স্বীকৃতির ক্ষেত্রে সর্বদাই স্বীকৃতি নিজের স্বার্থের বিরুদ্ধে হতে হবে। ঠিক আছে, যে মানে এই যে টাকা লেনদেনের ব্যাপার, সে দিয়ে দিলে কিন্তু মামলা শেষ হয়ে যাবে, বাট এটা নিয়ে যে খুব বেশি চিন্তা করবো আমরা, অত বেশি চিন্তা করবো না, নর্মালি মনে রাখবো যে কোনো ব্যক্তি যে বিষয়ে স্বীকৃতি দিবে এটা তার স্বার্থের বিরুদ্ধে যাবে। মানে যে ক্ষেত্রে ওই ব্যক্তিটাই অপরাধী বা ব্যক্তিটাই নিজেকে দোষী মনে করে, অর্থাৎ আমাদের মানুষ নিজের বিবেকের মাধ্যমে কিন্তু অনেক সময় বিবেকের তাড়নায় অনেক কাজ করে বা সঠিক কাজ করে। হ্যাঁ, বিবেকের তাড়নায় সে ভুল করলে স্বীকার করে না, এই যে স্বীকার করে নেওয়া ভুল করার পরেও, এই বিষয়টাই কিন্তু স্বীকৃতি। আচ্ছা, তারপরে 22 ধারা একটু বিষয় দেখি আমরা, সেখানে বলছে যে দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। মানে কোন ধরনের দলিল সম্পর্কে, এখানে বলা হয়েছে যে যদি কোনো দলিল সম্পর্কে মাধ্যমিক সাক্ষ্য দেওয়ার অধিকার থাকে এবং ওই দলিল নকল নয়, এই সম্পর্কে যদি প্রশ্ন না ওঠে, তাহলে কিন্তু সেই সম্পর্কে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। এরপরে আমরা দেখবো 22-এর ক, ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক স্বীকৃতি। একটু খেয়াল করেন যে ডিজিটাল রেকর্ডের এই বিষয়টা কিন্তু সাক্ষ্য সংশোধনের মাধ্যমে সংযুক্ত হয়েছে। এখানে বলা হয়েছে কি যে সাধারণত ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যায় না। খেয়াল করবেন এই বিষয়টা, প্রশ্ন আসতে পারে যে ডিজিটাল মৌখিক স্বীকৃতির মাধ্যমে কোন ধরনের বিষয়বস্তু প্রমাণ করা যায় না, তাহলে সেটি অবশ্যই হবে ডিজিটাল রেকর্ডের বিষয়বস্তু। তবে বলতেছেন যে সেই ডিজিটাল রেকর্ডটি কি জাল নাকি নকল নাকি কৃত্রিম, সেই বিষয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে মৌখিক স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হয়। অর্থাৎ ধরেন কোনো একটা ব্যক্তি ডিজিটাল রেকর্ড দিয়েছে, সেই রেকর্ডটা নকল কিনা জাল কিনা, সেই সম্পর্কে যখন প্রশ্ন হবে, সেক্ষেত্রে কিন্তু মৌখিক স্বীকৃতি আদালতে দেয়া যাবে। আর সর্বশেষ 23 ধারায় বলছে যে দুইটি ক্ষেত্র ছাড়া, দুইটি ক্ষেত্র কি, একটা হচ্ছে প্রকাশ্য শর্ত এবং চুক্তি, এই দুটি ছাড়া অন্য সকল ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে শুধু স্বীকৃতি আদালতে দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক হবে না, তাছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে এই স্বীকৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এবং আরো একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম যে দেওয়ানি মামলায় দলিলের বক্তব্য সম্পর্কে স্বীকৃতিও কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না। অবশ্যই অবশ্যই আপনারা পড়বেন এবং নোট করে রেখে দিবেন, আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে ভালো করতে পারবেন। এবং এর পাশাপাশি যদি আপনাদের প্রয়োজন হয়, পরবর্তীতে আমরা সাক্ষ্য আইন এবং অন্যান্য আইনের সমন্বয়ে লিখিত পরীক্ষার বই পড়ার প্রিপারেশন রেখেছি। আপনারা এই আমাদের এমসিকিউ বই, বিশাল হ্যান্ডবুক, এটির পাশাপাশি তখন আপনারা এই লিখিত পরীক্ষার বইটি সংগ্রহ করতে পারেন। আশা করছি বাজারে প্রচলিত অন্য যে কোনো বইয়ের থেকে সর্বোচ্চ তথ্য আমি সেখানে অন্তর্ভুক্ত করবো ইনশাল্লাহ। এরপরে চলে আসবো আমরা স্বীকারোক্তি সম্পর্কে, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে কোনো না কোনো ভাবে একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকেই, তাই এই জায়গাটা আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাশাপাশি আরো কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দেবো, যে জায়গাগুলো আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহলে এই পর্যায়ে আমরা আলোচনা করব স্বীকারোক্তি, ইংরেজিতে যাকে বলা হচ্ছে কনফেশন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু খেয়াল করেন, অত্যন্ত সহজ বিষয়, এখান থেকে কোনো না কোনো ভাবে আপনাদের পরীক্ষার প্রশ্ন আসেই। আর সেক্ষেত্রে পাশাপাশি পড়বেন খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, সেটা হচ্ছে স্বীকৃতি এবং স্বীকারোক্তির মধ্যে পার্থক্য। পার্থক্য যখন আপনারা কোনো বিষয়ে পড়বেন, আপনারা কিন্তু সে বিষয়গুলো সম্পর্কে একদম সঠিক ধারণা অর্জন অর্জন করতে পারবেন। এ পর্যায়ে আমরা একটু শিখে নিই যে স্বীকারোক্তিটা কি। স্বীকারোক্তি সাধারণত হচ্ছে কোনো দোষ স্বীকার করে না, অর্থাৎ আসামি কর্তৃক নিজের অপরাধ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত জবানবন্দিকেই বলা হচ্ছে স্বীকারোক্তি। এবং স্বীকারোক্তির ক্ষেত্রে মনে রাখবেন আপনারা, এটি কিন্তু সর্বদাই ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা বিপরীত দিকে দেখেছিলাম স্বীকৃতি কিন্তু শুধুমাত্র দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয়। এবং খেয়াল করি একটু একটা বিষয়, যে স্বীকারোক্তি সাধারণত কার নিকট দেওয়া হয়, এটা মনে রাখবেন আপনারা, এগুলো কিন্তু টিকা আকারে আসতে পারে বা এমসিকিউ আকারে আসতে পারে। যে স্বীকারোক্তি সাধারণত ম্যাজিস্ট্রেটের নিকট প্রদান করা হয়ে থাকে। এবং স্বীকারোক্তি, ম্যাজিস্ট্রেট যে আসামির স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন, এটি এর ক্ষমতা সম্পর্কে বলা আছে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারায়। এবং
ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করে স্বীকারোক্তি গ্রহণ করেন সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধানের 364 ধারা অনুসরণ করে তিনি এই স্বীকারোক্তি আসামির নিকট থেকে লিপিবদ্ধ করে থাকেন, যার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় বলা আছে। অর্থাৎ যখন এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি গ্রহণের ক্ষমতা কত ধারায় আলোচনা করা হয়েছে, সেটি হবে ফৌজদারি কার্যবিধি 164 ধারা। আর যখন প্রশ্ন হবে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বীকারোক্তি লিপিবদ্ধকরণের পদ্ধতি কত ধারায় আলোচনা করা হয়েছে, তাহলে হবে ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা। এবং স্বীকারোক্তি গ্রহণের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু ম্যাজিস্ট্রেটকে অবশ্যই পালন করতে হয়। আপনারা ওই বিষয়টা একটু শিখে রাখবেন, আপনাদের হয়তো বা কোনো না কোনো ভাবে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। গতবার কিন্তু এটা এমসিকিউ পরীক্ষা আপনাদের 2023 সালে এসেছিল। আচ্ছা, একটু খেয়াল করি আমরা 24 থেকে 30 ধারায় স্বীকারোক্তি আলোচনা। 24 ধারায় বলা হচ্ছে যে কোনো প্রকার ভয় ভীতি হুমকি বা প্রলোভন ইত্যাদির মাধ্যমে যদি কোনো স্বীকারোক্তি আদায় করা হয়ে থাকে তাহলে সেটা আদালতে অপ্রাসঙ্গিক। সহজ ভাষায়, যে কাউকে ভয় ভীতি হুমকি বা প্রলোভন দেখিয়ে যদি স্বীকারোক্তি আদায় করা হয় সেটি আদালতে অপ্রাসঙ্গিক হবে। এবং ফৌজদারি কার্যবিধি 163-তেও কিন্তু এই ধরনের একটি বিষয় বলা আছে যে যখন কারো নিকট কোনো জবানবন্দি নেওয়া হবে, সেক্ষেত্রেও কিন্তু তাকে কোনো প্রকার ভয়ভীতি হুমকি বা প্রলোভন দেখানো যাবে না। আচ্ছা, তারপরে খেয়াল করি আমরা 25 ধারা। 25 ধারায় বলছে পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে। একদম সহজ বিষয় মনে রাখবেন যে পুলিশের নিকট স্বীকারোক্তি কোনোভাবেই আদালতে প্রাসঙ্গিক নয়। আচ্ছা, 26 ধারায় আবার দুটো বিষয় আলোচনা করছে। সেখানে বলা হয়েছে যে পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়ার সময় যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে তাহলে সেটি আদালতে প্রাসঙ্গিক, বাট ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত না থাকে তাহলে সেটি আদালতে অপ্রাসঙ্গিক। তাহলে আমরা দেখলাম যে স্বীকারোক্তি অপ্রাসঙ্গিকের 3টা ধারা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। 24 ধারায় কিন্তু আমরা দেখলাম যে ভয়ভীতি হুমকি প্রলোভনের মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে। পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে 25 ধারায় বলছে অপ্রাসঙ্গিক হবে। এবং 26 ধারায় বললো কি, যে যখন পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়া হবে তখন যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকে তাহলেও সেটি আদালতে প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ অপ্রাসঙ্গিক হবে। তাহলে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক আমরা অলরেডি 3টা ধারা পেয়ে গেলাম। আচ্ছা, 26 ধারা আরেকটা জিনিস দেখলাম যে পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়ার সময় যদি ম্যাজিস্ট্রেট সেই ঘটনাস্থলে উপস্থিত থাকে তাহলে সেটি আদালতে প্রাসঙ্গিক। আবার 27 ধারায় আসি, এই 27 ধারা থেকে কিন্তু কোনো না কোনো ভাবে পেঁচিয়ে বহুবার আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে। সেখানে বলছে কি, যে যখন কোনো আসামি পুলিশ হেফাজতে থাকে সেক্ষেত্রে যদি সে পুলিশের নিকট স্বীকারোক্তি দেয়, খেয়াল করেন 25 ধারায় কিন্তু দেখলাম পুলিশের নিকট স্বীকারোক্তি কিন্তু আদালতে অপ্রাসঙ্গিক। 26 ধারায় কিন্তু দেখলাম পুলিশের নিকট স্বীকারোক্তি দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে সেটাও অপ্রাসঙ্গিক। বাট 27 কিন্তু বলতেছে একটা ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে, যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত নাও থাকে। তাহলে কোন ক্ষেত্রে? 27 ধারার ক্ষেত্রে। সেখানে বলছে কি, যে পুলিশ হেফাজতে কোনো আসামি থাকাকালীন অবস্থায় তিনি যে স্বীকারোক্তি দেবে সেই স্বীকারোক্তির ভিত্তিতে যে মামলা সংশ্লিষ্ট যদি কোনো প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ কোনো আলামত বা সাক্ষ্য বা জিনিসপত্র পাওয়া যায় বা উদ্ধার হয়, তাহলে সেই আলামত পাওয়া যাবে বা সেই যে সাক্ষ্য বা জিনিস উদ্ধার হবে শুধুমাত্র উদ্ধারকৃত অংশটুকু আদালতে প্রাসঙ্গিক হবে। কিন্তু যদি পুলিশের হেফাজতে থাকে আসামির স্বীকারোক্তি মতে কোনো কিছু উদ্ধার না হয় তাহলে কি ওই কার্যক্রমটা 27 ধারা অনুযায়ীও কিন্তু আদালতে অপ্রাসঙ্গিক হবে। তাহলে আমরা দেখলাম অপ্রাসঙ্গিক হওয়ার ধারা 24, 25, 26, 27ও হয়। এবং প্রাসঙ্গিক হয় কোন ক্ষেত্রে? যে যদি কোনো মামলা সংশ্লিষ্ট আলামত বা সাক্ষ্য উদ্ধার হয় তাহলেই কিন্তু শুধুমাত্র প্রাসঙ্গিক। এটা মনে রাখবো আমরা, যে অনেক সময় প্রশ্ন আসে যে ধরেন যে কোনো একটা ব্যক্তি পুলিশের নিকট স্বীকারোক্তি দিল, সেই অনুযায়ী একটা কি করলো, মামলা সংশ্লিষ্ট পিস্তল পাওয়া গেল, হত্যা কাজে ব্যবহৃত পিস্তল হতে পারে, কি খুনের কাজে ব্যবহৃত একটা বন্দুক পাওয়া গেল, ছুরি পাওয়া গেল, অন্যান্য বিষয় পাওয়া গেল, তাহলে প্রত্যেকটি বিষয় পাওয়া গেল। অথবা কি কোনো বোমা উদ্ধার হইলো বা কোনো চোরাই মাল পাওয়া গেল, এই প্রত্যেকটা বিষয় যদি উদ্ধার হয় তাহলে উদ্ধারকৃত অংশটুকু আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ 27 ধারায় আমরা দেখতে পাই পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয় যদি স্বীকারোক্তি মতে কোনো আলামত মানে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ মামলা আলামত সাক্ষ্য বা জিনিসপত্র উদ্ধার হয়। এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। আর 28 ধারায় বলতেছে যে 28 ধারা 24 ধারা উল্টো, মানে কি, যে ভয়ভীতি প্রলোভন ইত্যাদি যদি না দিয়ে কারো স্বীকারোক্তি নেওয়া হয় তাহলে আদালতে প্রাসঙ্গিক স্বীকারোক্তি। তাহলে 24-এ দেখছিলাম ভয়ভীতি হুমকি দিলে সেটা অপ্রাসঙ্গিক। 28-এ তার উল্টা, যেটি না দিলে অর্থাৎ এটি অপসারণের পর ভয়ভীতি হুমকি প্রলোভন ইত্যাদি অপসারণের পর স্বীকারোক্তি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। আর 29 ধারায় বলতেছে যে গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ কাউকে গোপনীয় ভাবে কোনো প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো স্বীকারোক্তি আদায় করে নেওয়া হয় তাহলেও কিন্তু যদি সেই স্বীকারোক্তিটা সত্য হয় তাহলে কিন্তু সেটি আদালতে প্রাসঙ্গিক হবে।
আর 30 ধারায় একটু খেয়াল খেয়াল করি। 30 ধারায় বলতেছে যে যখন কোনো আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তাহলে সেই স্বীকারোক্তি কিন্তু তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। এবং তার এই জবানবন্দি দেওয়ার সময় সে যদি তার সহযোগী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দেয়, এবং সে সময় যদি তার সহযোগী আসামিরা আদালতে উপস্থিত থাকে, তাহলেও কিন্তু তার এই স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ যখন কোনো একাধিক আসামি যদি আদালতে বিচার করা হয়, সেক্ষেত্রে কোনো এক আসামি যদি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তাহলে সে তার স্বীকারোক্তি মতে অন্যান্য আসামিদেরকে কিন্তু শাস্তি প্রদান করা যাবে, একত্রে যদি তাদের বিচার হয় এবং একই মামলা যদি তাদের বিচার হয়। মনে রাখবো, তাহলে কোনো একই মামলায় একত্রে যৌথভাবে বিচারের ক্ষেত্রে যদি কোনো আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, মানে সে নিজেও অপরাধ করেছে, তার সহযোগীরাও করেছে, এবং তার সহযোগী আসামিরা উপস্থিত থাকলে শুধু সেটা আদালতে প্রাসঙ্গিক হবে হবে, অন্যথায় প্রাসঙ্গিক হবে না। তাহলে দেখতে পাইলাম 24 থেকে 30 ধারায় এই যে আমাদের স্বীকারোক্তির বিষয়গুলো কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। আবারও বলছি, এখান থেকে প্রশ্ন হতে পারে যে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক। এখান থেকে প্রশ্ন হতে পারে যে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক। আবার প্রশ্ন হতে পারে যে পুলিশের নিকট স্বীকারোক্তি কোন ক্ষেত্রে আদালতে অপ্রাসঙ্গিক। আবার প্রশ্ন হতে পারে যে পুলিশের নিকট স্বীকারোক্তি কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক। মানে যেটাই আসুক, পুলিশের নিকট স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক না বা অপ্রাসঙ্গিক, যেটাই আসুক আপনাকে উত্তর কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত আকারে বোঝাতে পেরেছি। এরপর আপনাদের আশা করি উত্তর করতে অসুবিধা হবে না। পাশাপাশি বলতে পারে যে ধরেন কোনো কোনো একজন আসামি তার সহযোগী আসামির বিরুদ্ধে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে প্রমাণ প্রদান করলো, এটি কি তার সহযোগীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে কিনা। তাহলে মনে রাখবেন যে যদি তাদের একই মামলায় একসাথে বিচার হয়, সেক্ষেত্রে শুধু ব্যবহার করা যাবে, অন্যথায় কিন্তু করা যাবে না। এখন আদালতে ধরেন যে সালাম ও কালাম নামে দুই ব্যক্তির বিচার হচ্ছে। সালাম যদি বলে যে কালামও খুন করার সময় আমার সঙ্গে ছিল, সে আমাকে খুনের কাজে সহায়তা করছে, এক্ষেত্রে বিচারের সময় যদি সালাম কালাম একত্রে উভয়ে যদি আদালতে উপস্থিত থাকে, তাহলে সালামের এটি এই স্বীকারোক্তি কিন্তু কালামের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। কিন্তু কালাম যদি অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু এই স্বীকারোক্তি কালামের বিরুদ্ধে ব্যবহার করা কোনো অবস্থাতেই যাবে না। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের পরীক্ষায় এই বিষয়গুলো খুবই কাজে লাগবে। বিশেষ করে স্বীকৃতি এবং স্বীকারোক্তির পার্ট গুলো অবশ্যই অবশ্যই পড়বেন, এবং স্বীকৃতির সংজ্ঞা পড়বেন, টিকা পড়বেন, পাশাপাশি স্বীকারোক্তির সংজ্ঞা টিকা পড়ে নেবেন। আচ্ছা, তারপর হচ্ছে 31 ধারায় যে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে প্রমাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এটা একদমই সহজ বিষয়। তো ধরেন কোনো মামলা সংশ্লিষ্ট বিষয়ে কোনো একটা ব্যক্তি এসে বললো যে আমি মামলার এই বিষয়টা জানি, ওই যে সে বললো সে জানে, তাহলে সেটা তো অবশ্যই তার স্বীকৃতি। তাহলে তার এই জানা সম্পর্কে কি, যদিও এটা চূড়ান্ত প্রমাণ না, কিন্তু তার মাধ্যমে কি আদালতে কোনো বিষয় ধরেন অপ্রমাণ হইতে ধরছিল, সেটা কিন্তু প্রমাণের ক্ষেত্রে মোটিভ চেঞ্জ হয়ে যেতে পারে। এই কারণেই বলা হচ্ছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, বাট এটা প্রমাণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা পরবর্তী আলোচনা। এখানে আমরা দেখতে পারবো যে সাধারণত যাদেরকে আদালতে সাক্ষী হিসেবে ডাকা যায় না, এখানে একটা জিনিস মনে রাখেন সবাই, যে যাদেরকে ডাকা যায় না তারা কি সাধারণত মৃত ব্যক্তি বা নিখোঁজ ব্যক্তি। এবং এক্ষেত্রে তাদের এই বিবৃতিটা কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এখানে দুটো পার্টে এই বিষয়ে আলোচনা মানে ব্যাখ্যা করা হয়েছে। মানে যে সকল সাক্ষীকে আদালতে উপস্থিত করা যায় না বা ডাকা যায় না, তাদের বিবৃতি কোন কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক হয় একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। যে 32 ধারায় বলছে যে কোনো মৃত ব্যক্তি বা নিখোঁজ ব্যক্তির, হ্যাঁ, বিবৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। বাট 33 ধারায় আবার বলতেছে যে যদি একই মামলায় একই পক্ষদ্বয়ের মধ্যে যদি বিচার সম্পন্ন হয়, সেক্ষেত্রে 5 শ্রেণীর বিবৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে, বাকিগুলো কিন্তু প্রাসঙ্গিক হবে না। এই বিষয়গুলো আমরা একটু ডিটেলসে শেখার চেষ্টা করব। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা সুন্দর ধারণা অর্জন করতে পারবো। হ্যাঁ, এক্ষেত্রে শুরুতে একটু আলোচনা করি 32 ধারা। 32 ধারা বলতে কিন্তু আমরা শুধু বুঝি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে, আসলে কিন্তু শুধু মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে কিন্তু 32 ধারা আলোচনা করা হয়নি। পাশাপাশি আরো 7 ধরনের জবানবন্দির কথাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে, একটু খেয়াল করি। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস মনে রাখবেন যে এই যে তাদের যে বিবৃতি, এটাও কিন্তু আদালতে স্বীকৃতি হিসেবে কিন্তু গ্রহণযোগ্য হয়। কিরকম, ওই যে আমরা পড়েছিলাম স্বীকৃতির সংজ্ঞায়, স্বীকৃতি বলতে কি কোনো লিখিত বা মৌখিক প্রকৃতির মাধ্যমে কোনো কিছু স্বীকার করে নেয়া, স্বীকারোক্তি এবং অনুপস্থিত লোকের বিবৃতি। তাহলে এই 32 এবং 33 ধারা যারা আছে তারা কিন্তু অনুপস্থিত ব্যক্তি,
তাদের বিবৃতিও কিন্তু স্বীকৃতি হিসেবে গণ্য হয়। বিষয়টা মাথায় রাখেন যে এটা কিন্তু স্বীকারোক্তি না। এই 32-33 ধারার ব্যক্তির বক্তব্য কিন্তু স্বীকৃতি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি 32 ধারা কি কি বিষয় উল্লেখ করা যায়। 32-1-এ বলা হয়েছে যে মৃত ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে বক্তব্য প্রদান করেন বা বিবৃতি প্রদান করেন তাকে বলা হচ্ছে কি মৃত্যুকালীন জবানবন্দি। এবং এই মৃত্যুকালীন জবানবন্দি কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এবং মৃত্যুকালীন জবানবন্দি থেকেও কিন্তু সর্বোচ্চ সংখ্যক পরীক্ষায় প্রশ্ন আপনাদের রিটেনে এসেছে। এই কারণে আপনারা এটি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বেন যে মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে। ঠিক আছে, একটিকা কারা লিপিবদ্ধ করতে পারেন, কিভাবে লিপিবদ্ধ করতে পারেন, এটি কি আদালতের প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক। এখন ধরেন কেউ মৃত্যুকালীন জবানবন্দি দিল, দেওয়ার পর যদি সে বেঁচে যায় সেগুলো আদালতে প্রাসঙ্গিক কিনা, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই শিখতে হবে। তাহলে শুরুতেই আমরা দেখবো মৃত্যুকালীন জবানবন্দির সংজ্ঞা। হ্যাঁ, যেটা 32-1 এবং পুলিশ রেগুলেশনে কিন্তু 266 বিধিতে কিন্তু এটা আলোচনা করা হয়েছে। আমি অলরেডি এটির সংজ্ঞা আপনাদেরকে বলেছি। তারপরে আসছি কি মৃত্যুকালীন জবানবন্দি যারা লিপিবদ্ধ করতে পারেন কারা পারেন। সাধারণত এটি লিপিবদ্ধ করতে পারেন কোনো ম্যাজিস্ট্রেট, যে কোনো পুলিশ অফিসার, যে কোনো কর্তব্যরত চিকিৎসক, অথবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি, অথবা কি যদি কেউই উপস্থিত না থাকে যে কোনো ব্যক্তি কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে পারে। ধরেন একটা ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় হঠাৎ তার বুকে ব্যথা ভাসলো, এমন সময় সে মারা যাওয়ার পূর্বে একজনকে বলে গেল যে আমার ছোট ভাই কিন্তু আমার বাচ্চাকে খুন করছে, তাহলে কি তার এই বিবৃতিটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ওই যে ব্যক্তি শুনলো সেই ব্যক্তিরও কিন্তু বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। এখানে লক্ষণীয় বিষয় একটা রাখবেন, মনে রাখবেন যে মৃত্যুকালীন জবানবন্দিতে কিন্তু উম, এই বিবৃতিদাতার স্বাক্ষর নেওয়া হয়ে থাকে। এখন ধরেন কেউ হঠাৎ ইনস্ট্যান্ট মারা গেল, তার তো আর স্বাক্ষর নেওয়া সম্ভব হইলো না, তাহলে সেক্ষেত্রে কি করণীয় একটু মনে রাখেন। সেক্ষেত্রে কিন্তু তার এই বিবৃতিটা, এই মৃত্যুকালীন জবানবন্দিটা কিন্তু দ্রুত সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আমরা পরবর্তীতে সেটি আলোচনা করবো 59-60 ধারার ক্ষেত্রে। অবশ্যই অবশ্যই আপনারা বিস্তারিত শিখে নেবেন। এবং মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি কেউ বেঁচে যায় তাহলে সেটি কি হতে পারে। এখন মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর যদি কেউ বেঁচে যায় তাহলে সেটা কিন্তু তার মৌখিক জবানবন্দি হিসেবে আদালতে গৃহীত হতে পারে, যদি কোনো মামলার বিষয় সম্পর্কে হয়। এখন যে মৃত্যুকালীন জবানবন্দি দিচ্ছে সে যদি কাউকে খুন করার ব্যাপারে দিয়ে থাকে, যে সেই জড়িত ছিল কোনো অপরাধে, তাহলে তার সেই ধরনের বক্তব্য তার স্বীকারোক্তি হিসেবে গণ্য হতে পারে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমরা মনে রাখবো। যে ধরেন সে মরার আগে বলে যায় যদি যে অন্য একটা অপরাধ হতে সে দেখেছিল, হ্যাঁ, বা অন্য একটা বিষয় সে শুনেছিল অপরাধের, তখন তার শোনা সাক্ষ্যও কিন্তু আদালতে গৃহীত হবে। আচ্ছা, আর মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করার নিয়ম এটাও কিন্তু মনে রাখবে যে বিবৃতিদাতা যে ভাষায় বলবে সেভাবে উপলব্ধি করতে হবে, যে ঘটনা বলতে হবে সেভাবেই করতে হবে, তার স্বাক্ষর বা টিপসই গ্রহণ করতে হবে। যিনি গ্রহণ করবেন তারও কিছু অনুসরণীয় পদ্ধতি আছে, এগুলো অনুসরণ করতে হবে। এই এই বিষয় সম্পর্কে আমি আপনাদের যদি নোট প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নোট সংগ্রহ করে নিতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা চলে যাব এই যে দেখলাম 32-1 উপধারা মৃত্যুকালীন জবানবন্দি। এছাড়াও কিন্তু দেখবো আমরা 7 ধরনের আরো জবানবন্দি আছে যেগুলো আদালতে কিন্তু প্রাসঙ্গিক হয়। এবং সেগুলো কি আমরা একটু জেনে নেই সেই বিষয়গুলো কি হতে পারে। এই বিষয়গুলো হতে পারে যে ধরেন আরো কিছু বিষয় দেখতে পারবো যে ধরেন যে কোনো ব্যক্তি কোনো বিবৃতি প্রদানকারী ব্যক্তি তার কি দৈনন্দিন কাজের অংশ হিসেবে যদি কোনো বিষয়টি হিসেবে বিবৃতি দেয়, বা তার দায়িত্ব পালনের পেশাগত কর্তব্য হিসেবে যদি কোনো কিছু বিষয় লিখে রাখে, এটি আদালতে প্রাসঙ্গিক হবে। যদি কেউ কোনো বিবৃতি দেয় যেটা তার আর্থিক বা মালিকানা স্বার্থের বিরুদ্ধে যায়, তার এই ধরনের বিবৃতিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। আবার কি বলে যে যদি তার বিবৃতিতে জনসাধারণের অধিকার বা প্রথা সম্পর্কে কোনো সংশ্লিষ্ট বিষয় থাকে সেটিও আদালতে প্রাসঙ্গিক হবে। আরো দেখতে পাই আমরা যে তাদের যদি কোনো ব্যক্তি তাদের পরিবারের কারো পারিবারিক উইল, পারিবারিক বিষয় বা অন্য কোনো বিষয়ে হয়, এই ধরনের বিষয় হলেও সেটি আদালতে প্রাসঙ্গিক হবে। তারপরে বলতেছে যে যে সকল বিবৃতি যদি কোনো দলিল বা উইলে লিপিবদ্ধ বিষয় সম্পর্কে অধিকার বা প্রথার কথা উল্লেখ করে সেটাও আদালতে প্রাসঙ্গিক হবে। এবং সর্বশেষ যে বিষয়টা বলতেছে যে যদি কোনো বিবৃতি আহ, কোনো ব্যক্তি বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো বিষয় সম্পর্কে দিয়ে থাকে তাহলে সেটিও কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনারা শেখার চেষ্টা করবেন। এই 8 ধরনের বিবৃতি এখান থেকে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেহেতু প্রশ্ন বেশি একটা আসে না এখান থেকে, এর আগে আসেনি, সেহেতু এই 32-এর এই 8টা বিষয় থেকে কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপরে চলে যাবো আমরা 33 ধারা। 33 ধারায় বলতেছে
যে আমরা দেখতে পাই যে 5 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য, হ্যাঁ, অর্থাৎ কোন সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ধরেন যে কোনো ব্যক্তি যদি পূর্বে কোনো মামলার ক্ষেত্রে আদালতে উপস্থিত হয়ে কোনো বিবৃতি প্রদান করে থাকে, তাহলে পরবর্তী মামলায় কিন্তু তার এই বিবৃতি ব্যবহার করা যাবে। কোন কোন ক্ষেত্রে যাবে এই বিষয়গুলো আমরা একটু শিখবো। এখানে আমরা দেখতে পাই যে 5 শ্রেণীর ব্যক্তির পূর্বের সাক্ষ্য, হ্যাঁ, ঘটনার সত্য পরবর্তী অন্য কোনো মামলা প্রমাণের ক্ষেত্রে কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়। তাহলে কি হইতে পারে, ধরেন কোনো ব্যক্তি আদালতে উপস্থিত হয়েছিল, হয়ে একটা মামলা সম্পর্কে সাক্ষী দিয়েছিল, এখন সে মারা গেছে বা নিখোঁজ হয়ে গেছে, হ্যাঁ, বা অসমর্থ হয়ে পড়ছে সাক্ষ্য দেওয়ার জন্য, বিরুদ্ধ পক্ষ তাকে লুকিয়ে রাখছে, অথবা সে এমন জায়গায় আছে যাকে নিয়ে আসা সময় সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। সেক্ষেত্রে তারা যদি পূর্বে কোনো বিবৃতি দেওয়া থাকে, সে বিবৃতি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। তবে এক্ষেত্রে কিন্তু 3টা কন্ডিশন আছে। হ্যাঁ, যদি তাদের এই 5 শ্রেণীর ব্যক্তির উম, সাক্ষী তখনই ব্যবহার করা যাবে যদি পরবর্তী মামলা ওই পূর্বে যাদের মধ্যে ছিল তাই উভয় পক্ষের মধ্যেই যদি হয়। আর কি বলছে, যে প্রথমত মামলায় সাক্ষীকে যদি বিরুদ্ধ পক্ষ জেরা করে থাকে বা জেরা করার অধিকার ও সুযোগ পেয়ে থাকে। আর তৃতীয়ত বলতেছে প্রথমোক্ত শেষ মামলার বিচার্য বিষয় যদি একই হয়, এটা হতে পারে জায়গা জমি সংক্রান্ত, হতে পারে কি অর্থ সংক্রান্ত, হতে পারে কি অন্য কোনো অপরাধ সংক্রান্ত, ক্রাইম। তাহলে এই বিষয়গুলো মনে রাখবো। এবং 5 শ্রেণীর ব্যক্তির বিবৃতিকে কেন আদালত প্রাসঙ্গিক করছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হতে পারে বলছে কি, যে কোনো ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে হয়, কারো সন্ধান যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হয়, কেউ যদি অসমর্থ বা পাগল হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, বিরুদ্ধ পক্ষ তাকে লুকিয়ে রাখতে পারে, সরিয়ে রাখতে পারে, সেক্ষেত্রে হয়। এবং বললাম কি সর্বশেষ, যে তাকে আদালতে হাজির করা যদি সময় সাপেক্ষ হয় বা অর্থ সাপেক্ষ হয়। মানে কি, যে ধরেন আদালতে কোনো 50,000 টাকার একটা মামলা চলমান, এখন ওই মামলার যে সাক্ষী পূর্বে একবার সাক্ষী দিয়ে গিয়েছিল, সে এখন থাকে ধরেন কুয়েতে, এখন কুয়েত থেকে যদি তাকে দেখা যায় তার বিমান খরচে 2 লক্ষ টাকা, সুতরাং তাকে তো আনা অর্থ সাপেক্ষ বা ব্যয় সাপেক্ষ। এই কারণে পূর্বে যে সে বিবৃতি দিয়ে গেছিল, সেই বিবৃতিটা পরবর্তী মামলায় আদালতে প্রাসঙ্গিক হবে। এখান থেকেও কিন্তু বেশ কয়েকবার আপনাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসছে। এই জায়গাটাও কিন্তু একটু ভালোভাবে করার চেষ্টা করবেন, যে কয় শ্রেণীর ব্যক্তির, কয় শ্রেণীর, ঠিক আছে, ব্যক্তির সাক্ষ্য আদালতে পরবর্তীতে বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়। হ্যাঁ, বা এই 5 শ্রেণীর ব্যক্তির যে সাক্ষ্য দেয় এর ক্ষেত্রে শর্তগুলো কি, এই বিষয়গুলো কিন্তু আপনাদের পরীক্ষায় এসেছে, আবারও আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা আহ 34 ধারা থেকে পরবর্তী বিষয়গুলো। 34 ধারায় থেকে আমরা দেখতে পারবো মোটামুটি 38 ধারা পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে যে বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতি যখন আদালতে প্রাসঙ্গিক হয়। এখন বিশেষ অবস্থায় দেওয়া বিবৃতি বলতে আমরা কি বুঝি। তাহলে এখানে বলতেছে 34 ধারায় বলছে যে হিসাবের খাতা লিপিবদ্ধ বিষয় আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে, তাহলে ধরেন আমি একটা দোকানে বাকিতে কোনো কিছু লেনদেন করি, বা আপনারা ধরেন কোনো দোকান থেকে বাকিতে জিনিসপত্র কেনেন, তা আপনি হঠাৎ মারা গেলেন, এখন সে ব্যক্তি কি দাবি করতে পারবে কিনা? অবশ্যই সে দাবি করতে পারবে যদি তার হিসাবের খাতায় এই আপনি যে বাকি জিনিসগুলো নিতেন সেই বিষয়গুলো যদি লেখা থাকে, তাহলে কিন্তু তার এই হিসাবের খাতা লিপিবদ্ধ বিষয়গুলো আদালতে প্রাসঙ্গিক হবে। তবে বলছে যে শুধুমাত্র এই বিষয়টাই আদালতে মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে না, এজন্য আরো সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপন করতে হবে। তারপর 35 ধারায় বলতেছে আমাদের যেটা সর্বোচ্চ কাজে লাগে, যে সরকারি কর্তব্য পরিচালনাকালে, হ্যাঁ, সরকারি দলিলে সরকারি কর্মচারীর সরকারি দলিল লিপিবদ্ধ বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক। সাধারণত আমরা সরকারি দলিলে কি বিষয় লিখি, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়। তাহলে সরকারি কর্মচারী সরকারি কর্তব্য পালনকালে দলিলে সরকারি দলিল লিপিবদ্ধ বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এখানে কি হইতে পারে, আমি বলছি যে এজাহার, জিডি, জব্দ তালিকা, সুরতাল রিপোর্ট, ঠিক আছে, অন্য যে সকল বিষয় আছে সকল বিষয় কিন্তু এই 35 ধারার মধ্যে আদালতে প্রাসঙ্গিক হবে। আচ্ছা, তারপরে বাবু 36 ধারায় বলছে যে সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত মানচিত্র, চার্ট, পরিকল্পনায় প্রকাশিত বিবৃতি এগুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। এগুলো কি হইতে পারে, ঠিক আছে, সরকারি কর্তৃত্বাধীনে প্রণীত মানচিত্র, সরকারি ভাবে যে কোনো যদি মানচিত্র তৈরি করা হয়, চার্ট তৈরি করা হয়, অথবা যে কোনো পরিকল্পনা প্রকাশ হয়, এটাও আদালতে প্রাসঙ্গিক হবে। আর 37 ধারায় বলতেছে যে কোনো আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য বিষয় কিন্তু আদালতে প্রাসঙ্গিক। এখন আইন বা বিজ্ঞপ্তিতে সাধারণের জ্ঞাতব্য বিষয় কি, জ্ঞাতব্য বিষয় বলতে আমরা কি বুঝি, জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে আমরা মানুষ জানে বা জানতে হবে, মানুষের যে সকল বিষয় জানা দরকার এই সকল বিষয়, অর্থাৎ কাউকে অবগত করা হবে এই ধরনের বিষয় যদি কোনো আইন বা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়, তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক। যেমন কি হইতে পারে, ওই যে দেয়া আছে উদাহরণ, যে ফৌজদারি কার্যবিধি 339-এর খ ধারা অনুযায়ী পত্রিকায় প্রকাশিত বিবৃতি হতে পারে বিজ্ঞপ্তি,
সরকারি ভাবে কোনো গেজেট যদি প্রকাশ করা হয়ে থাকে, অথবা কি সরকারি ভাবে কোনো নির্দেশনা যদি দেয়া হয়ে থাকে, এগুলো কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়। এবং সর্বশেষ তারপর আমরা দেখবো এখানে 38 ধারায় বলছে যে আইন গ্রন্থের অন্তর্ভুক্ত আইন সংক্রান্ত বিবৃতি আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ মামলা সংক্রান্ত বিষয়ে যদি কোনো আইন গ্রন্থের বা বইয়ের যদি কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওখানে যে বিবৃতিটাকে যদি যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেই বিষয়টা রেফারেন্স এই 38 ধারা মতে কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। আর 39 ধারা দেখবো বলছে এখানে যে বিবৃতির যতটুকু অংশ প্রমাণ করতে হবে। তাহলে বিবৃতির কতটুকু অংশ প্রমাণ করতে হয়? আদালত যতটুকু অংশ প্রয়োজনীয় মনে করে ততটুকু অংশই কিন্তু প্রমাণ করতে হয়। এখন ডিটেলসে যদি বলি, 39 ধারা বলা হচ্ছে বিবৃতি যখন কোনো কথোপকথন হয়, দলিল, গ্রন্থ বা বই হয়, হ্যাঁ, অথবা যদি চিঠিপত্র হয়, অথবা কাগজ সমষ্টির অংশ বিশেষ হয়, হ্যাঁ, দলিল, বই, চিঠিপত্র, কাগজ সমষ্টির অংশ বিশেষ, তাহলে কতটুকু সাক্ষ্য দিতে হবে? ওই যে বললাম, আদালত এর মধ্যে যতটুকু প্রয়োজন মনে করবে ততটুকু অংশই আদালতে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ বিবৃতির যতটুকু অংশ আদালত প্রয়োজন মনে করে ততটুকু অংশই আদালতে প্রমাণ করতে হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমরা শিখবো, যেখানে আলোচনা করা হচ্ছে বিচার আদালতের রায় যখন আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ আদালত কর্তৃক রায় যখন আদালতে প্রাসঙ্গিক হয়, এই জায়গাটা একটু সবাই খেয়াল করবেন যে এই জায়গাটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য এটা সহজ হবে। তাহলে এখানে বলছে কি, 40 ধারায় বলছে যে পূর্ববর্তী দণ্ড আদালতে প্রাসঙ্গিক। যে তাহলে পূর্ববর্তী দণ্ড আদালতে কখন প্রাসঙ্গিক হয়? এখানে বলা হয়েছে যে দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় আদালতে প্রাসঙ্গিক। অর্থাৎ ধরেন কোনো একটা ব্যক্তিকে একটা খুনের দায়ে একবার সাজা দেওয়া হয়েছিল 14 বছরের, মানে কোন একটা অপরাধের দায়ে তাকে 14 বছরের শাস্তি দেওয়া হয়েছিল, পরবর্তীতে কি ওই একই মামলায় কিন্তু তাকে শাস্তি প্রদান করা যাবে না। কারণ আমরা জানি যে কাউকে একই অপরাধের জন্য দুইবার তার শাস্তি দেওয়া যায় না বা বিচার করা যায় না। এটা আমরা ফৌজদারি কাজ 403-এ পাবো, পুলিশ আইনেও কিন্তু আমরা এই বিষয়টা পাবো। বলা হয়েছে যে কাউকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি দেওয়া যাবে না বা বিচার করা যাবে না। তো সুতরাং অর্থাৎ কাউকে যদি একই অপরাধ সম্পর্কে দ্বিতীয়বার মামলার ক্ষেত্রে আদালতে তাকে উপস্থাপন করা হয় বা বিচারের জন্য সোপর্দ করা হয়, সে কিন্তু বলতে পারবে যে সে পূর্বে দণ্ডভোগ করেছিল, এ সংক্রান্ত সে কাগজপত্র উপস্থাপন করতে পারে। হ্যাঁ, সুতরাং পূর্ববর্তী দণ্ড তখন কিন্তু আদালতে প্রাসঙ্গিক হয়ে যাবে এবং পরবর্তী দণ্ড অর্থাৎ দ্বিতীয় মামলার রায় নিষিদ্ধ হবে বা দ্বিতীয় মামলায় তার পুনরায় বিচার করা যাবে না। এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি আমি, যে ধরেন যে সবুর নামক এক ব্যক্তি, জামাল নামক এক ব্যক্তিকে খুনের দায়ে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করলো, এবং যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করে সে ফিরে আসলো। এখন পরবর্তীতে দেখা গেল যে সে তার এলাকায় ঘোরাফেরা করার সময় হঠাৎ ওই জামালকে হত্যা দিয়ে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছে, সে যদি জামালকে হত্যা করে তখন, তাহলেও কিন্তু পুনরায় তার বিচার করা যাবে না জামাল হত্যার দায়ে। কারণ কি, যে একবার কিন্তু জামাল হত্যার দায়ে সে সাজা ভোগ করেছে। সুতরাং একই অপরাধে কাউকে কিন্তু দুইবার শাস্তি প্রদান করা যায় না। এই বিষয়টাই কিন্তু 40 ধারা আলোচনা করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। এখান থেকেও কিন্তু আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্ন আসছিল। এই জায়গাটা অবশ্যই অবশ্যই আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো 41 ধারা, যেখানে বলছে কি, যে প্রবেট বা অ্যাডমিরালিটি, বিবাহ ও দেউলিয়াত্ব বিষয়ক এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে আদালতের চূড়ান্ত রায় প্রাসঙ্গিক। এই ক্ষেত্রে আপনাদের সামনে আমি একটা জিনিস আলোচনা করি প্রবেট সম্পর্কে। প্রবেটটা সম্পর্কে অনেকেই জানেন না যে প্রবেটটা কি। প্রবেট হচ্ছে সাধারণত একটা উইলের চূড়ান্ত রায়, উইল সম্পর্কে। ধরেন কোন একটা ব্যক্তি তার ছেলেকে উইল করে সম্পত্তি লিখে দিয়ে গেছে, তাহলে সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু উইলটা আপনা আপনি কার্যকর হয় না। সাধারণত কেউ মারা গেলে উইল আপনা আপনি কার্যকর হয় না, সেটিকে আদালত থেকে অনুমোদন করিয়ে নিতে হয়। ঠিক আছে, বা আদালত থেকে এটা রায় করিয়ে নিতে হয়। তাহলে অর্থাৎ কোনো ব্যক্তি যখন কোনো উইল সম্পর্কে আদালত যখন কোনো রায় প্রদান করে, তখন তাকেই বলা হচ্ছে প্রবেট। এখন প্রবেট সম্পর্কে যদি কোনো প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি আদালতে প্রাসঙ্গিক হবে নাকি অপ্রাসঙ্গিক? অবশ্যই তার প্রাসঙ্গিক হবে। কারণ প্রবেট তো এমনি এমনি হয় না। যখন কোনো উইল আদালত এটাকে অনুমোদন দেয়, তখনই সেটা প্রবেট হিসেবে গণ্য হয়। যদিও প্রবেট একটা উইল, বাট সেটিকে যখন আদালত অনুমোদন দেয় বা প্রবেটটাকে পাশ করে দেয় আদালত, উইল সম্পর্কে যখন আদালত অনুমতি দিয়ে দেয়, তখনই সেটা প্রবেট হিসেবে গণ্য হয়। সুতরাং প্রবেট কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। আর বলছে অ্যাডমিরালিটি, বিবাহ বা দেউলিয়ত্ব বিষয়ক এখতিয়ার,
এখন বিয়ে সম্পর্কে কেউ যদি আদালত, আমরা জানি যে আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়, বিয়ে রেজিস্ট্রির ক্ষেত্রে কি করে আদালত কিন্তু অনুমোদন দিয়ে দেয়, এটাও কিন্তু আদালতে প্রাসঙ্গিক। বা অ্যাডমিরালটি বা দেউলিয়াত্ব বিষয়ে কোনো বিষয় থাকলে সেখানেও কিন্তু আদালতে রায় দেওয়া হয়ে থাকলে সেটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক। মানে আদালতের চূড়ান্ত রায় কিন্তু প্রাসঙ্গিক। এখন কেউ যদি দাবি করে যে প্রবেটটা ঠিক মিথ্যা, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, কারণ কোনো উইল সঠিক হলে তখনই কিন্তু আদালত চূড়ান্ত রায় দেয় এই উইলের পক্ষে, যেটাকে বলা হচ্ছে প্রবেট বা অনুমোদন দেয়। আর বিয়ের ক্ষেত্রেও তাই, যে এখন ধরেন যে ক নামক ব্যক্তির সাথে খ নামক মহিলার বিয়ে হয়েছে, যেটা কি রেজিস্ট্রি হয়েছে আদালতে, সবাই জানে তাদের বিয়ে হয়েছে, এখন হঠাৎ গ নামক ব্যক্তি এসে বললো যে আমি এই বিয়ে মানি না, তাহলে কি তার এই দাবি গ্রহণযোগ্য হবে না, কারণ ওই তাদের যে বিবাহ হয়েছে এই সংক্রান্তে আদালতের একটা চূড়ান্ত রায় আছে। ওই বিয়ে যখন রেজিস্ট্রি হয়েছে, তাহলে এই যে আদালতের চূড়ান্ত রায় প্রবেট অ্যাডমিরালটি বিয়ে বা দেউলিয়াত্ব বিষয়ে বা ইত্যাদি সম্পর্কে, তাহলে এটি কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। ঠিক আছে। আর 42-এ বলছে যে 41 ধারা রায় ব্যতীত অন্য কোনো রায়, আদেশ বা ডিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী দণ্ড আদালতে প্রাসঙ্গিক হবে। তাহলে বলতেছে যে ওই 41 ধারায় উল্লেখিত রায় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে যদি কোনো রায় বা আদেশ দেওয়া হয়ে থাকে বা ডিক্রির ক্ষেত্রে হয়, ডিক্রি বলতে আমরা কি বুঝি? ডিগ্রিটাও একটু জেনে রাখেন সবাই, যে ডিগ্রি হচ্ছে যে যে কোনো মামলায় অর্থ সংক্রান্ত বিষয় যদি মামলা হয়, সেক্ষেত্রে যদি আদালত কাউকে কারো পক্ষে রায় দেয়, তাহলে সে ডিগ্রি প্রাপ্ত হয়েছে বলে গণ্য হবে। ঠিক আছে, এটাও একটা আদালতের রায়। মানে আদালত যদি কাউকে ডিগ্রি দেয় বা কোনো এই 41 ধারা ব্যতীত অন্যান্য রায় দেয়, সেক্ষেত্রে পূর্ববর্তী দণ্ড কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। মানে 40 ধারা যে বিষয়টা আমরা পড়ছিলাম, যে পূর্বে যখন কাউকে কারো বিরুদ্ধে ইয়ে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আদালতে প্রাসঙ্গিক হবে। পরে যদি আমরা দেখি যে 43 ধারায় বলা হয়েছে যে কোনো মামলার রায় অন্য কোনো মামলা অপ্রাসঙ্গিক, অর্থাৎ ওই যে আমরা দেখলাম 40 ধারা থেকে 42 ধারা পর্যন্ত আদালত কিছু রায় দিয়েছে, এই ধরনের রায় ছাড়া যদি অন্য কোনো রায় অন্য কোনো মামলায় দণ্ড প্রমাণের ক্ষেত্রে দেয়া হয়, তাহলে সেটা কিন্তু আদালতে গ্রহণযোগ্য হবে না, কারণ আদালত কর্তৃক যে সকল রায় দেওয়া হয়েছিল 40 থেকে 42 ধারায়, ওই রায়গুলোই শুধু আদালত পরবর্তী মামলার ক্ষেত্রে গ্রহণ করবে। অন্য কোনো মামলার রায় হলে সেটা আদালত গ্রহণ করবে না। এবং 44-এ বলতেছে যে কিছু কিছু ক্ষেত্রে যে আদালতের অযোগ্যতা প্রমাণ করা যায় কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ বিরুদ্ধ পক্ষ যদি প্রমাণ করতে পারে যে এই আদালত কর্তৃক যে রায় দেওয়া হয়েছিল, হ্যাঁ, বা যে আদেশ বা ডিগ্রি দেওয়া হয়েছিল, সেগুলো সেগুলো কি করা হয়েছিল, যে যে আদালত কর্তৃক এই রায় বা এটি দেওয়া হয়েছে সেটি প্রতারণার মাধ্যমে বা যোগ সাজসের মাধ্যমে এটা করা হয়েছে, তাহলে এটিও কিন্তু আদালতের অযোগ্যতা হিসেবে প্রমাণ করা যেতে পারে। যে যদি কোনো দেওয়ানি মামলা বা অপর কোনো মামলার কোনো পক্ষ দেখাতে পারে যে ওই 40 থেকে 42 ধারা মোতাবেক প্রাসঙ্গিক এবং বিরুদ্ধ পক্ষ কর্তৃক প্রমাণিত কোনো রায় আদেশ বা ডিগ্রি এমন একটি আদালত কর্তৃক দেওয়া হয়েছিল, যে আদালত ওই রায় আদেশ বা ডিগ্রি দেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন না, অথবা প্রতারণা বা যোগ সাজসের মাধ্যমে তারা এটি প্রদান করেছিল, তাহলে কিন্তু এই রায় দেওয়ার ক্ষেত্রে প্রবঞ্চনা বা ষড়যন্ত্র বা আদালতের অযোগ্যতা প্রমাণ করা যেতে পারে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা সাক্ষ্য আইনের পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আমাদের গ্রুপে যুক্ত থাকতে পারেন। সেই সঙ্গে আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলমান রয়েছে, চাইলে আপনারা আমাদের অনলাইন কোর্সে যোগ দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে পরীক্ষা পর্যন্ত 40-এরও অধিক এমসিকিউ পরীক্ষা এবং 25-টিরও অধিক লিখিত পরীক্ষা নেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।